আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমাদের সকলের স্মরণ শক্তি বহুগুণ বহুগুণ বৃদ্ধি করে দেন। আমরা যে আশায় একত্রিত হয়েছি আমাদের সকলের মনোকামনা পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমাদের ক্লাস যেভাবে আমাদের প্রতিদিনের ক্লাসের নিয়ম, প্রথমে আমরা রিভিশনের অংশটা একটু দেখি। ফৌজদারি কার্যবিধি 525 থেকে 565 পর্যন্ত দেয়া ছিল, আর পেনাল কোডের পড়া ছিল 76 থেকে 106। তো 525 থেকে 565 ধরেই নিলাম। আপনারা যেহেতু অনেকেই ফৌজদারির ক্লাসগুলো পাননি, এটা না হয় পারলেন না, কিন্তু পেনাল কোডের 76 থেকে 106 কেন পারবেন না? কে রিভিশন দিতে রাজি আছেন সবার মধ্যে? একদম 76 থেকে 106 সবগুলো ধারা রিভিশন দিয়ে, সবগুলো ধারা রিভিশন দিতে পারবেন কি? সোজা আছে তো। আর আমি কি হেল্প করবো না? আপনি কোনোটাতে আটকে গেলে তো আমি অবশ্যই হেল্প করব। কেউ রিভিশন দিবেন? সাইফুল স্যার রিভিশন দিবেন 76 থেকে 106? কতটুকু হাত তুলছেন আমি তো দেখতে পাচ্ছি না। পুরো হাত তুলতে হবে যে আমি পারবো কি পারবো না। আচ্ছা, লিয়াকত স্যার বলার সাহস করছে, হ্যাঁ ধন্যবাদ, এভাবে সাহস করবেন। দেখেন, আপনাকে রিকোয়েস্ট দিয়েছি। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু রিভিশন দেই 76 থেকে 106। 76 প্রণয়ন 76 বলছে আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত কোনো কার্য সম্পাদন করতে যাই যদি আহ, ইয়া হয় সম্পাদিত হয় তাতে অপরাধ বলে গণ্য হবে না। 76 77 বিচারক কর্তৃক বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো অপরাধ হবে না কোনো ভুল ধারণা বশত। 77 78 78 বললে বলছে যে আদালত কর্তৃক আদালতের আইনানুগ কার্য অনুসরণে কোনো কাজ করতে গিয়ে কোনো অপরাধ হবে না। 79 বলছে যে আহ, আইন আমার সমর্থিত। দৃশ্যমান কোনো সমর্থিত। 79তে আইন সমর্থিত কোনো কর্মকাণ্ড যে এক্সাম্পল যেমন আমি দেখতেছি ককে মারতে গেছে তখন আমি প্রতিবাদ করলাম, আসলে ক যে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে সেটা আমার জানা নাই। সেই ক্ষেত্রে আমি যদি তার প্রতিবাদ করি এবং তার আইনের হাতে আইনের কাছে ইয়া করে সমর্থন করি তাহলে প্রবদ্ধ সেই ক্ষেত্রে করি, আমার হ্যাঁ। হুম। অপরাধ হবে না। হুম। 80 হইলো আপনার যে আপনার সাবধানতা বশত কোনো কাজ করতে যাই যদি কোনো দুর্ঘটনা ঘটে, যেমন কুড়াল দিয়ে আমি কোনো কিছু কাটতেছি, এটা আমার এখান থেকে ছুটে যায় আরেকজনের মাথা পড়ে গেল, সেটাতে যদি কোনো ঘটনা ঘটে এটা অপরাধ বলে গণ্য হবে না। 81 হলো আপনার সামান্য ক্ষতিকারক কাজ বড় ধরনের ক্ষতি টাকাতে যাই যে আমি সামান্য ক্ষতিকারক কাজ করি, সেই ক্ষেত্রে আমার অপরাধ হবে না। যেমন আমি বাস বাস আমি বাস ড্রাইভার, আমার বাসে 30 জন যাত্রী আছে, আমার বাসটা রাস্তায় ব্রেক ফেল করলো, কারণ বাসে আমি 30 জন যাত্রী বাসাতে যাই যদি আমি দেখি যে আমি একটা ঘরের মধ্যে উঠাইলে আমি যাত্রী বাঁচাইতে পারবো, ঘরে 3 জন লোক আছে, সে মারা যাইতে পারে, তারা মারা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি বড় ধরনের ক্ষতি ঠেকাতে গিয়ে আমি যদি ছোট ধরনের ক্ষতি ঘটাই সেই ক্ষেত্রে আমার অপরাধ হবে না। 81 82 হলো 9 বছরের কম শিশু কর্তৃক কোনো কিছু কোনো কর্মকাণ্ডের ফলে গঠিত কোনো কাজেই অপরাধ অপরাধ নয়, অপরাধ বলে নয় গণ্য হবে বছরের না। কম বয়স্ক শিশুর কোনো কোনো কাজে কাজে অপরাধ নয়, অপরাধ নয়। কোনো কাজে অপরাধ নয়। 83 হলো 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক কোনো শিশু কর্তৃক কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ, 83 মানসিক 84 হলো পরিপক্কতা, এখানে আপনার একটা শব্দ বলতে হবে যে মানসিক ভাবে যদি পরিপক্কতা মানসিক না থাকে। হুম। না থাকে, হ্যাঁ 12 বছর, 9 থেকে 12 বছরের ভিতরে। 84 হলো আপনার এই অপকৃতিস্থ পাগল বা ব্যক্তি কর্তৃক কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। 84 85 হলো কোনো মাতাল বা এই মদ এই মদ পান করে যদি কোনো ইয়া করে মাতাল অবস্থায় কোনো কার্য সম্পাদন করে সেই ক্ষেত্রে তার অপরাধ বলে গণ্য হবে না। 86 যদি আপনার কাজের এই যে যে কাজটা করছে সেটা যদি তার বোঝার সক্ষমতা থাকে বা জেনে শুনে যদি সে জানে যে তার জ্ঞান থাকে এরকম যে এটা আমি অপরাধ করতেছি, সেই ক্ষেত্রে সে মাপ পাবে না ওই কাজ করলে। 86
87 মানে আপনার দেখা ইচ্ছাকৃত গেছে যদি 18 প্রমত্ত বছরের। হয়, ইচ্ছাকৃত ভাবে মাতাল হয় এবং অপরাধের জন্য বিশেষ ইচ্ছাকৃত উদ্দেশ্য ভাবে তার কিন্তু। হুম। নিজের নিজের কর্তৃক নিজে 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 যদি কোনো কিছু মদ পান করে নেশা করে, ইচ্ছাকৃত বা প্রমত্ততার সহিত যদি কোনো কাজ করে, সেটা মাপ পাবে না। আর 87 আপনার দুইজনের সমর্থনে, দুইজনের সম্মতি আছে, দুইজনের বয়স 18-র উপরে যদি হয়, সেই ক্ষেত্রে কোনো খেলাধুলা অংশগ্রহণ করে যদি কোনো দুর্ঘটনা পতিত হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ বলে গণ্য হবে না। 88 আপনার সম্মতি সম্মতি সহকারে কোনো রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি অস্ত্রোপচার করে কোন ডাক্তার অস্ত্রোপচার করার ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যু ঘটে, সেই ক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। 88। 89 অভিভাবক কর্তৃক আহ শিশু কিংবা কোনো অপকৃতস্থ ব্যক্তির কোনো জীবন রক্ষার্থে কোনো অস্ত্রোপচারের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার অপরাধ হবে না। 89। 90 আপনার অপকৃতস্থ ব্যক্তি কিংবা 12 বছরের কম শিশু কর্তৃক কোনো সম্মতি বলে গণ্য হবে না। 91 আমি আসলে বুঝতে পারি না, 91টা আমি ক্লিয়ার না। যে সকল কাজ সাধিত ক্ষতি থেকে 92। স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য হয়, 91 এর বক্তব্যটা হলো এরকম, যেটার মানে দাঁড়িয়েছে, আপনি যদি একটা খারাপ কাজ জানেন যে এই কাজ খারাপ, এখান থেকে আরেকটা অপরাধ সৃষ্টি হবে, জানার পরেও আপনি এই কাজ বর্জন করতে বলা হয়েছে, এই কাজ করলে আপনি রেহাই পাবেন না। আমরা সেকশন 76 থেকে 106 পড়ি, যে 106, 76 থেকে 106 ধারার মধ্যে সবগুলো ধারাতেই যে আপনি রেহাই পাবেন এমন কথা কিন্তু বলা নাই। কিছু কিছু ধারায় বলা আছে আপনি রেহাই পাবেন না। তার মধ্যে 91 ধারাটা একটা ধারা। অর্থাৎ আপনি জানেন যে গর্ভপাত একটা স্বতন্ত্রভাবে। অপরাধ, অর্থাৎ নারী আপনাকে সম্মতিও যদি দেয়, তারপরও আপনি জানেন গর্ভপাত করালে একটা ভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি হলো। তো নারীর তো ক্ষতি হলোই, একটা প্রাণ তো গেলই, আবার পেনাল কোডের সংজ্ঞাধীনে এটা একটা অপরাধ। এই জন্য বলা আছে সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে আলাদাভাবে একটা অপরাধ সৃষ্টি হয়, যে সকল কাজ এগুলো বর্জন করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ। 92 বলছে যে এমন কোনো ঘটনা যেখানে সম্মতি নেওয়ার সময় নেই, যেমন কোনো একটা ব্যক্তিকে বাগে টেনে নিয়ে যাচ্ছে, আমি তারে উদ্ধার করতে গিয়ে আমি বাঘকে গুলি করলাম, গুলি করতে যে তার পায়ে, আমার যে যারা উদ্ধার করবো তার পায়ে লাগলো, হাতে লাগলো, তার একটা গুরুতর আঘাতপ্রাপ্ত হলো, সেই ক্ষেত্রে আমার যে উপকারার্থে কাজটা করলো তার কোনো অপরাধ হবে না। 93 বলছে যে আপনার একটা রুগীকে ডাক্তার বলতেছে যে আপনি তো আর 6 মাসের বেশি বাঁচবেন না, সৎ বিশ্বাসে বলছে যে আপনি তো আর 6 মাসের বেশি বাঁচবেন না বা আপনি মারা যাবেন। সেই কথা শুনে রুগীটা মারা গেল, যদি ডাক্তার সৎ বিশ্বাসে বলে থাকে, সেই ক্ষেত্রে তার অপরাধ হবে না। 93। 94 বলছে যে আপনার একদল অপরাধী বা ডাকাত দল একজন খামারকে আইসা বা একজন ব্যক্তিকে আইসা বলল, তোরে মেরে ফেলবো, তুই আমাকে এই অস্ত্রের সরঞ্জাম গুলা দে, লাঠি সুটা কিংবা লোহার জাতীয় কিংবা দা, বইটা, কুড়াল, যেটাই হোক, কোনো অস্ত্র তাকে ভয় ভীতি, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া তার থেকে নিল, বা তারে বললো যে তুই আমার সাথে আসো, তুমি আমার দরজাটা ভেঙে দাও। তখন তার তার জীবন মানে সে ভয়ে আতঙ্কিত হইয়া তার ওই অন্যায় কাজটা করতে বাধ্য হইল। সেই ক্ষেত্রে আহ, যে ব্যক্তি কর্তৃক তাকে সহযোগিতা করলো বা শস্ত্র দিয়া, তার অপরাধ বলে গণ্য হবে না। যেমন আমি উদাহরণ বলতে, এটা ডাকাত যে কামারকে বললো, তোমার এইখান থেকে লোহার এই যন্ত্রটা আমাকে দাও, আমি ডাকাতি করব, ডাকাতির কাজে ব্যবহার করব। কামার তাকে বয়ে ওই অস্ত্রটা দিল, দা বা কুড়াল, সেক্ষেত্রে খামারের কোনো অপরাধ হবে না। 95 বলছে যে সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ বলে গণ্য হবে না। 96 বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না। 97 বলছে দেহ সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ হবে না। 98 বলছে পাগল অপকৃত ব্যক্তি বা শিশুর কাজের বিরুদ্ধে, কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না। 99 বলছে যে 4টা শর্ত
এই 4টা শর্ত সাপেক্ষে আপনাকে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে হবে। এখানে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না এই 4টা শর্ত ক্ষেত্রে। একটা হলো সরকারি 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 কোনো কর্মচারী যদি তার সরকারি কাজে যায়, সেই ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার চলবে না। আর একটা বলছে সরকারি কোনো কাজের সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক নির্দেশিত হইয়া তার পার্সন যদি কোনো কাজ করতে যায়, তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার চলবে না। আর একটা বলছে যদি সরকারি বা সরকারি সংস্থার সাহায্য সহযোগিতার সুযোগ থাকে, আশ্রয় লাভের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আর 4 নম্বর হলো যতটুকু ক্ষতি করা আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা প্রয়োজন, ততটুকুর বেশি প্রয়োজন করা যাবে না। 99 100তে বলছে আপনার দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এখানে 6টা উপাদান আছে। প্রথমটা হইলো এমন আক্রমণ ও আঘাত যেটা মৃত্যু অনুচ্ছেদ অনিবার্য। অনুচ্ছেদ দ্বিতীয়টা এমন আক্রমণ ও আঘাত অনুচ্ছেদ, অনুচ্ছেদ, প্রথম অনুচ্ছেদ। তো দ্বিতীয়ত বলছে যে এমন আঘাত আক্রমণ যেটা গুরুতর আঘাত নাই, জখম এমন আক্রমণ। বা আঘাত আঘাত অনিবার্য। পড়াইনি আমি, ভুলভাল পড়বেন না, আমি বলি একটা, বোঝেন এমন একটা। আক্রমণ হ্যাঁ, আক্রমণ। এমন আক্রমণ যেটা এমন আক্রমণ যেটা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা রহিয়াছে। এরপরে দর্শনের অভিপ্রায় আক্রমণ। এরপরে কাম ও লালসা চরিতার্থ করার অভিপ্রায় আক্রমণ। এরপরে মনুষ্য হরণের জন্য আক্রমণ। এরপরে আপনার এমন ভাবে আটক যেখানে সরকারি কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা নেওয়ার মতো কোনো সুযোগ থাকে না। 101-এ বলছে মৃত্যু মৃত্যু ব্যতীত অন্যবিধ যে কোনো কার্য আহ করতে পারবে। 101-এ 102 বলছে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের স্থিতিকাল যতক্ষণ আক্রমণকারী আক্রমণ যতক্ষণ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আতঙ্ক, আত্মরক্ষার আপনার ব্যক্তিগত ভেতরে অধিকার প্রয়োগ যতক্ষণ করতে আতঙ্ক পারবে। থাকবে, ততক্ষণ আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। আতঙ্ক থাকবে। জি, জি। এটা হলো 102। 103-এর সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের কথা বলছে। দস্যুতা। এরপরে এখানে বলছে 4টা দস্যুতার কথা বলছে। এরপরে আপনার রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, সম্পত্তি গৃহপ্রবেশ, তাঁবুতে বা জাহাজে বা তার সম্পত্তি সম্পত্তি সংক্রান্তে সংরক্ষণের জন্য আত্মরক্ষার ব্যবহৃত ব্যক্তিগত হয় এই অধিকার ধরনের প্রয়োগ করা। তাঁবু, জাহাজে অগ্নিকাণ্ডের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি, এমন অবস্থায় জি প্রবেশ স্যার। যে ক্ষেত্রে যুক্তিযুক্তভাবে প্রতিহত না করা হলে মৃত্যু বা গুরুতর আঘাতে হবে পরিণতি। মৃত্যু পরিণতি। 104-এ বলছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্যবিধ যে কোনো কাজ করার ক্ষেত্রে করা করার অধিকার প্রয়োগ করতে পারবে। 105 105 স্থিতিকাল সম্পত্তি আরম্ভ সংক্রান্ত ও স্থিতিকাল, আত্মরক্ষার শুরু ব্যক্তিগত অধিকার শুরু এবং ক্ষেত্রে। কতক্ষণ স্থিতিকাল হবে। হ্যাঁ, 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 শুরু এবং স্থিতিকাল। এরপরে 106 বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। যেমন আমার বিরুদ্ধে যদি কেউ কোনো আঘাত আক্রমণ করে, বা আমি যদি মনে করি যে আমাকে আহ, আহ, আমি আমি মারা যাব, কিংবা আমার গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমি প্রতিহত করার ক্ষেত্রে যদি দেখি যে এই তাদের দলে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি এখানে গুলি করলে বাচ্চারা মারা যাইতে পারে, সেই ক্ষেত্রে আমি গুলি করে বাচ্চাও যদি মারা যায় বা নিরপরাধ ব্যক্তি যদি মারা যায়, তার পার্সন যদি মারা যায়, সেক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। 106 কিন্তু গুরুতর আঘাতের কথা বলা হয় নাই, মরণ ভীতি, মৃত্যুই অনিবার্য। মরণ ভীতি সৃষ্টি হলে তবেই আপনি আরেকটা লোকের ক্ষতি সাধন করেও অধিকার প্রয়োগ করতে পারেন। এখন বলেন, 106 পর্যন্ত বলার পর আপনার কি খুব ভালো লাগতেছে না যে আমি সবগুলো ধারা বলতে পারলাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি স্যার। ক্লাসে পড়া দিলে ভালো লাগে না অবশ্যই, বলেন? অবশ্যই। আজকে আপনার খুব ঘুম ভালো হবে, সেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আপনারা জানেন নাকি? ক্লাসে পড়া বলতে পারা, এতগুলো মানুষের মধ্যে উপস্থাপন করা, এটা একটা আলাদা দক্ষতা। আপনি পরীক্ষায় সবসময় ভালো করতেই হবে বা ভালোই করবেন, সেটা আমরা ধরে নিচ্ছি না যে মানে পড়া ভালো পারলেই সে ভালো করবে, এমনও নয়। অনেকটা ভাগ্যে, আল্লাহ তাআলা না রাখলেও তো হয় না, তাই না? তো আপনি চেষ্টাটা যে করলেন, এই যে আপনি ক্লাসে একটা পড়া বললেন, কতগুলো ধারা,
সবগুলো ধারা পড়লেন, দেখবেন যে আপনার নিজেরই ভালো লাগতেছে যে না আমি সবগুলো পড়া বলতে পারছি। দুই একটা শুধু ভাষাগত এদিক সেদিক হয়েছে, তাছাড়া সে অনেক সুন্দর উপস্থাপন করছে এবং উদাহরণ সহ। খুবই ভালো, তার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আর যারা দুষ্ট তারা পড়া বলে না, তাদের জন্য দোয়া, তাদেরকে আল্লাহ যেন পড়ালেখা করার তৌফিক দান করে, মনোযোগ যেন ফিরিয়ে নিয়ে আসে। আচ্ছা, সিআরপিসির ছিল 525 থেকে 565, অল্প কয়েকটা ধারা আমি বলি এর মধ্যে। আচ্ছা, সিআরপিসির 525 থেকে যারা একেবারেই নতুন তারা একটু ধারাগুলো দাগিয়ে নেন। কোন কোন ধারাগুলো আমরা পড়েছিলাম? 523, 24, 25, এই তিনটা ধারা পড়তেই হবে। 523, 24, 25 এগুলো আমরা পড়ছিলাম। অর্থাৎ কোন সম্পদ, সেটা হতে পারে বেওয়ারি সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি, যাই হোক না কেন, অথবা 51 ধারা অনুযায়ী আপনি কারো দেহ তল্লাশি করে যে সম্পত্তিটা পেলেন, এই সম্পদও হতে পারে। চোরাই মাল, সন্দেহজনক মালামাল আটক করার পরে আপনি কি করবেন? জব্দ তালিকা মূলে মালামালটা জব্দ করবেন, ম্যাজিস্ট্রেটের নিকটে মালামাল প্রেরণ করবেন, পুলিশ অফিসার হিসেবে আপনার দায়িত্ব শেষ। এরপরে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, তিনি কি করবেন? একটা ঘোষণাপত্র দিবেন, মালিক যদি জ্ঞাত হয় 6 মাসের মধ্যে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসে আপনি আপনার মালামাল নিয়ে যান, না হলে এই মালামাল কি করা হবে? নিলামে বিক্রি করা হবে, এরকম একটা ঘোষণাপত্র জারি করবেন। তাহলে 523-এ কিন্তু প্রথম অংশটুকু পুলিশের কার্যক্রম, পরের অংশটুকু ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, তাই না? তাহলে একটু এদিকেও দেখে নেন, তাহলে আপনাদের সিআরপিসি গুলোও একটু মাথায় মানে একটু হলেও আন্দাজ হবে বা আইডিয়া আসবে। কি কি সম্পদ পেলেন দেখেন। 51 ধারার সম্পত্তি চোরাই বলে যে কথিত বা গৃহীত সম্পত্তি, অথবা সন্দেহজনক পরিস্থিতিতে পরিত্যক্ত সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তি হোক না কেন, পুলিশ অফিসার পাওয়ার পর তার প্রথম কার্যক্রম হলো সাক্ষীদের উপস্থিতিতে এক কথায় আইনানুগ ভাবে এটা জব্দ করবেন, জব্দ তালিকা মূলে জব্দ করবেন এবং সম্পদটা কি করবেন? ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। এরপরে আসেন ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট যদি দেখেন মালিক জ্ঞাত, তাহলে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে তাকে ফেরত দিবেন। আর যদি দেখেন মালিক অজ্ঞাত, 6 মাসের একটা ঘোষণাপত্র দিয়ে দাবিদারদেরকে দাবি প্রতিষ্ঠা করার জন্য ম্যাজিস্ট্রেট বিজ্ঞাপন দিবেন। অর্থাৎ সকল সম্পত্তি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয় কত ধারা মোতাবেক? 523 ধারা মোতাবেক। এরপরে আসেন 524, যদি 6 মাসের মধ্যে দাবিদার হাজির না হয় সেই ক্ষেত্রে কি হবে? এই সম্পত্তিটা বিক্রয়ের জন্য নির্দেশ দিতে পারবেন। পুলিশ আইনে একটু ভিন্ন কথা, মানে ম্যাজিস্ট্রেটদের ভিন্নতা রয়েছে। এখানে বলা আছে চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই আদেশটা দিতে পারবে, তারাই বিক্রির জন্য নির্দেশ দিতে পারবে। আর ওইখানে সম্ভবত জেলা ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে পুলিশ আইনে 27 ধারায়। এরপরে আবার আপিলের বিধানও আছে 524-এর 2, যে আপিলও করতে পারবেন, আপনার সম্পত্তির বিরুদ্ধে দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন, লাগে না। 524-এ শুধু প্রথম অংশটুকু নেন, দাবিদার এসে যদি হাজির না হয়, নিয়ম কি? সম্পত্তি বিক্রি করে দেয়া, নিলামে বিক্রয়ের জন্য আদেশ দান করবেন ম্যাজিস্ট্রেট। 524। 525-এ আসেন এই ক্ষয়শীল পচনশীল 10 টাকার কম এবং যে সম্পত্তি বিক্রয় করা মালিকের জন্য মঙ্গলজনক, 4 ধরনের সম্পত্তির কথা বলা আছে। মালিক অজ্ঞাত, ক্ষয়শীল পচনশীল, সম্পত্তির মূল্য 10 টাকার কম, বিক্রয় করা মালিকের জন্য মঙ্গলজনক, এই 4 রকমের সম্পত্তি ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? বিক্রয় করে অর্থটা সরকারি কোষাগারে জমা রাখবে। পরবর্তীতে যদি মালিক আসে আর যদি বলে যে আমার 2 ট্রাক আলু ছিল ফেরত দেন, সে কি আলু পাবে? আরো তার সম্পত্তির বিকৃত যে মূল্য, সে মূল্য ফেরত পাবে, সে সম্পদ কিন্তু ফেরত পাবে না। এই যে এখানেই বলা আছে যে মূল্য পাবে, পণ্যটা পাবে না। আচ্ছা, 525। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। 523-এ মালামাল গুলো গ্রহণ করলো, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলো। 24-এ কি করলো? 23-এরই ওইখানে ম্যাজিস্ট্রেট বলা আছে মালিক জ্ঞাত হলে দাবি জানাবে, আর যদি মালিক অজ্ঞাত হয় তাহলে ম্যাজিস্ট্রেট ঘোষণাপত্র দিবে। আর 25-এ বললো 6 মাসের মধ্যে না আসলে ম্যাজিস্ট্রেট কি করবে? 24-এ, দুঃখিত, 24-এ। আর 25-এ হলো সম্পদ যদি এখন 6 মাস ওয়েট করার সময় নাই, সম্পত্তি সম্পত্তি পচনশীল, তখন ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা গ্রহণ করবে, এটাই হলো 525। আচ্ছা, এর পরের ধারাটা দাগিয়ে নেন আপনারা, আমরা পরের ধারা পড়েছিলাম।
পরের ধারা পড়েছিলাম 540 ধারা। 540 হলো অত্যাবশ্যকীয় সাক্ষীকে, সবগুলো ধারা তো আমরা পড়িনি, তাহলে 540 হলো অত্যাবশ্যকীয় সাক্ষীকে সমন দিয়ে ডাকা অথবা জবানবন্দি, উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। আচ্ছা, এখানে যে কোনো সাক্ষীকে কোর্ট সমন দিয়ে ডাকতে পারবে। আদালত তো অনেক ক্ষমতার অধিকারী, তাই না? যে কোনো ব্যক্তিকে আদালত সাক্ষী হিসেবে সমন দিয়ে ডাকতে পারবে। আবার আগে গৃহীত কোনো সাক্ষ্য, আমি নতুন করে স্থলাভিষিক্ত হলাম ম্যাজিস্ট্রেট, আমার পছন্দ হলো না পূর্বের সাক্ষ্য, তাকে আমি পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারবো, এই ক্ষমতাটা দেয়া আছে এখানে 540। লেখেন যে কম গুরুত্বপূর্ণ, না পড়তে চাইলে বাদ দেন। আচ্ছা, এরপরে আসেন 540-এর কটা একটু নিতে হবে, শুধু সূচি। এখান থেকে হলো কতিপয় ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার। 540-এর কয়ের উপরে 3টা ধারা লিখবেন। কি কি লিখবেন দেখেন, লেখেন 339-এর খ। 339-এর খ যখন আমরা পড়ি, বা পুরনো যারা আছেন আমরা যখন পড়েছি, 339-এর খ ছিল আসামির অনুপস্থিতিতে বিচার, তাই না? এটা তো মোটামুটি সবাই জানি। 339-এর খ, পেপারে বিজ্ঞাপন দিয়ে যদি আসামি না আসে তাহলে অনুপস্থিতিতে বিচার করা যায়। তাহলে 339-এর খ এর বিষয়টা কি ছিল? আসামির অনুপস্থিতিতে বিচার। এরপরে আমরা পড়েছিলাম 512, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। তাহলে দেখেন আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণেরও বিধান রয়েছে। এবার আমরা কি ধারা পেলাম? 540-এর ক। এটাতে কি বলা আছে? আসামির অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচারের বিধান। তাহলে একটু কিন্তু ভিন্নতা রয়েছে। একটা 339-এর ক্ষয়ে বলা আছে বিচার করা যাবে, আসামিকে যদি খুঁজে না পাওয়া যায় বিচার তো বন্ধ থাকবে না, তাকে আসার সুযোগ দিয়ে পেপারে বিজ্ঞাপন দিয়ে আদালত তার অনুপস্থিতিতেই বিচার করতে পারবে। আসামির অনুপস্থিতিতে বিচার 339-এর খ। আসামি নাই কিন্তু আমার মামলার কার্যক্রমে এগিয়ে নিতে গেলে সাক্ষ্য গ্রহণ করতে হবে 512। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কত? 512। এবার আসেন আসামির অনুপস্থিতিতে বিচারের বিধান। এত কিছু ভেতরে আপনি না জানলেও চলবে, শুধু সূচিটা নেন 540-এর ক, কারণ এমসিকিউ আসবে। আসামির অনুপস্থিতিতে বিচারের বিধান কত ধারায় আলোচিত হয়েছে? এখন 339-এর খ দেখে দাগিয়ে ফেলবেন, বিপদ হয়ে যাবে, যেহেতু কথাগুলো অনেকটা একই রকম, এই জন্য আমি এগুলোতে বেশি জোর দেই। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে 339-এর খ, সাক্ষ্য গ্রহণ হলে 512, আর বিচারের বিধান বা অনুসন্ধানের বিধান হলে 540-এর ক। যেহেতু পেনাল কোডের ক্লাস, এত ডিটেলসে যাওয়ার সুযোগ নাই। আসেন 544, পরের ধারা কত? 544টা, সাক্ষী বা ফরিয়াদির খরচ কে বহন করবে? ফৌজদারি আদালত অথবা সরকারি তহবিল থেকে এটা বহন করা হবে, এইটুকুই। এটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ লিখে রাখতে পারেন। তাহলে 544-এ সাক্ষী বা ফরিয়াদির খরচ সরকারি তহবিল থেকে ফৌজদারি আদালত এটা বহন করবেন। 549, কোর্ট মার্শাল, এটা একটু দেখতে পারেন। কোর্ট মার্শাল ওই যে সামরিক বাহিনীর সদস্যদেরকেও ডাকতে পারবে এবং প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তারেরও বিধান বলা আছে, একবার রিডিং করে নিতে পারেন, গুরুত্বপূর্ণ নয়। 550 আসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারা। 550, এই যে আপনি 523 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকটে মালামালগুলো প্রেরণ করলেন, যে মালামালগুলো সন্দেহজনক, চোরাই সম্পত্তি অথবা বেওয়ারিশ বলে আপনার মনে হয়, এই ধরনের সম্পত্তি আপনি জব্দ করলেন, আটকের বিধানটা কিন্তু 550। ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণের বিধান কত? 523। কিন্তু সম্পত্তি আটকের বিধান, আটক করবেন পুলিশ অফিসার যে চ্যালেঞ্জ করে যে এই যে আপনি মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন, সন্দেহজনক মালামাল কেন আপনার মোটরসাইকেলের পিছনে, এই যে চ্যালেঞ্জ করার যে ক্ষমতা, এটা দেয়া হয়েছে 550 ধারায়। চোরাই বলে কথিত সন্দেহজনক মালামাল আটকের ব্যাপারে পুলিশ অফিসারের ক্ষমতা। যেখানে মালিক নেই সেটা তো পরিত্যক্ত, বেওয়ারিশ, আপনি নিজেই ওটা নিয়ে ফেলতে পারলেন সাক্ষীদের উপস্থিতিতে। নিজেই নিয়ে ফেললেন মানে কিন্তু নিলেন না, মানে আইনানুগ ভাবে জব্দ করতে পারলেন। কিন্তু আপনি চাইলে যাকে সন্দেহ হবে যার নিকটে চোরাই মাল রয়েছে, এই ধরনের ব্যক্তিকে চ্যালেঞ্জও করতে পারবেন যে আপনি কি মালামাল নিয়ে যাচ্ছেন। কত ধারায় ক্ষমতা দেয়া আছে? 550 ধারায়। তাহলে কি করতে পারবে দেখি একটু, চোরাই বলে সন্দেহজনক যে মালামাল, যুক্তিসঙ্গত পরিস্থিতিতে আপনি এটা আটক করতে পারবেন। তবে সেটা যদি নিম্ন পদস্থ কোনো কর্মকর্তা হয়, ওসির নিচে কেউ হয়, তাহলে যেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে বিষয়টা জানিয়ে দেয়। তাহলে মূলত ক্ষমতাটা ওসির, এবং ওসির নিচের পদমর্যাদারও পারবে, তবে ওসিকে বিষয়টা
অবগত করতে হবে, ওসি স্যারকে জানিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে 551 ধারাটা তো আমরা জানি। সার্কেল স্যার আসলে আমরা ওসি স্যারকে কি দেখি? ওসি স্যার পাশে দাঁড়িয়ে আছে, সার্কেল স্যার ওসি স্যারের চেয়ারে বসে আছে, তাই না? এরকম তো দেখতে পাই। কেন? যখনই ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এলাকায় প্রবেশ করবেন, তারা ওখানকার অফিসার ইনচার্জের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এই ঘটনা কত ধারার ক্ষমতা বলে? 551 ধারার ক্ষমতা বলে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের ক্ষমতা। ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণ ইন্সপেকশন বলেন বা অন্য যে কারো কোনো কারণেই থানায় যাক না কেন, তারা অটোমেটিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সকল ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। এখন মনে করেন একজন ব্যক্তি আসলো, মার্ডারের কোনো সংবাদ নিয়ে আসলো, তো সার্কেল স্যার কি করলো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বললো যে মামলা রুজু করে ফেলেন, নির্দেশ দিল মামলা রুজু করার, দিয়ে তিনি তার মতো পরিদর্শন করলো। এরকম একটা প্রশ্ন আছে কিন্তু, যে একজন সার্কেল অফিসার তিনি কি করলেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, মানে তিনি ইন্সপেকশনে ছিলেন, এই মুহূর্তে একটা সংবাদ আসছে, কিরকম সংবাদ? যে কোনো একটা মার্ডার হয়েছে, খুন হয়েছে। তো তিনি কি করলেন? ওসি কে মামলা রুজুর কথা বলে তিনি তার পরিদর্শন কার্যক্রম চালিয়ে গেলেন। ঘটনাটির যৌক্তিকতা আলোচনা করুন। তো এটা অবশ্যই যুক্তিযুক্ত। তিনি তো আইনানুগ ভাবে ওসি কে নির্দেশ দেওয়া মানে কি, মামলা অবশ্যই ওসি মামলা রুজু করবে, তাই না? তো এই যে 551 ধারার এখানে একটু রেফারেন্স টেনে তারপরে প্রশ্নটার উত্তর, যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ থানা এলাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা এমনিতেই প্রয়োগ করতে পারেন। তিনি যেহেতু ওসি কে এভাবে নির্দেশ দিয়েছেন, তার কাজ আইনানুগ হয়েছে। 551 ধারা। এরপরে আসেন 552টা দেখতে হয়। 100 ধারার সাথে দুটো কম্পেয়ার করে পড়বেন। 100 ধারাতে যে কোনো ভাবে অবৈধভাবে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত পরোয়ানা দিয়ে থাকে। কোন কোন আদালত? প্রথম শ্রেণী মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই 3 আদালত কি করতে পারে? বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারে, দিয়ে থাকে। উপরের যারা আছেন সিনিয়র তারা তো পারেনি। আর 552, দুঃখিত, 552-তে কেবলমাত্র অপহৃতা নারীর কথা বলা হয়েছে, যে অপহৃতা নারীকে প্রত্যর্পণ মানে কি, ফেরত দেয়া, ফেরত দিতে বাধ্য করার জন্য, অথবা 16 বছরের কম বয়স্ক কোনো মেয়েকে ফেরত দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট কে কে দেখেন? প্রথম শ্রেণী মেট্রোপলিটন জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের জায়গাটাতে শুধু জেলা ম্যাজিস্ট্রেট। তারা কি করতে পারবেন? তার স্বামী বা পিতামাতা, সাধারণত পারিবারিক কোন্দলের ক্ষেত্রে এই ধারাটার প্রয়োগ, হ্যাঁ, তাহলে তার স্বামী পিতামাতা বা অভিভাবকের নিকটে ফেরত দেওয়ার জন্য বলতে পারেন। 100 ধারাটার প্রয়োগটা বেশি, 100 ধারাতে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, আর এখানে একটা আদেশ দান করা হয়। 552 ধারাটাতে আদালত একটা আদেশ দেন, সরাসরি ওয়ারেন্টের কথা বলা নাই, বলা আছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পারবে আদালত, কিন্তু সরাসরি যে পরোয়ানা দিবে এই ধরনের কথা বলা নাই। আর 100 ধারাটা কি? পরোয়ানারই একটা ধারা, তল্লাশি পরোয়ানার ধারা, আটক ব্যক্তিকে উদ্ধারের নিমিত্তে তল্লাশি পরোয়ানা। আচ্ছা, পরের ধারাটা একটু দেখি আমরা, 560। পরের ধারায় চলে যান, 560 ধারা। সম্পত্তি বিক্রয়ের সাথে জড়িত যে অফিসার, লিয়াকত স্যার তাকে দায়িত্ব দেওয়া হলো নিলামে সে ডিউটি করবে। তো এই ডিউটি করার সময় মনে হলো এত সুন্দর মোটরসাইকেল এত অল্প দামে বিক্রয় হচ্ছে, তো আমিও একটা ডাক দেই, সুযোগ আছে? নাই। সম্পত্তি বিক্রয়ের সাথে জড়িত যে সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা কি করতে পারবে না? এই নিলামে অংশগ্রহণ করতে পারবে না বা এই সম্পত্তি ক্রয় করতে পারবে না। সিআরপিসির কত ধারা? 560 ধারা। পেনাল কোডের কত ধারায় এটা অপরাধ বলে গণ্য হবে? 169 ধারা। অনেকেই জানেন, সময় দিলে বলতে পারতেন। তো 560-এর সঙ্গে পেনাল কোডের 169টা একটু লিখে রাখেন, তাহলে একসাথেই দুটো পড়া হয়ে গেল। এরপরে আসেন 561, স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের যে অপরাধগুলো, এগুলো সংগঠন হয় কখন, কিভাবে, কোন পদমর্যাদার পুলিশ অফিসার এগুলো তদন্ত করতে পারেন, কোন পদমর্যাদার ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো আমলে নিয়ে থাকেন, এগুলোই হলো এমসিকিউ। তাহলে আসেন, প্রথম এমসিকিউ কি? স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের অপরাধ কত ধারা মোতাবেক বিধান রয়েছে? 561 ধারা সিআরপিসির 561-তে বিধান রয়েছে। একটা এমসিকিউ, 561। কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিবেন? চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা তদূর্ধ্ব, তারা কি করবেন? এই অপরাধগুলো আমলে গ্রহণ করবেন। আর তদন্ত করবেন কে? দেখেন 2 নম্বরের শেষের দিকে দেখেন, ইন্সপেক্টর পদের নিম্নে নন এমন অফিসার। তো এই 3টা বা 4টা এমসিকিউ এখানে, বুঝতে পারছি? আর স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স কত হবে?
13 বছরের কম হবে। একটু ভাষ্যতে 14 বছর লেখা আছে, এটা একটু কেটে দিয়ে 13 বছর করে লিখে রাখেন, যেহেতু পেনাল কোড বলেছে কি স্বামী কর্তৃক স্ত্রী তখনই ধর্ষিত হবে যখন স্ত্রীর বয়স 13 বছরের কম হবে। কাজে এটা ভুল করা যাবে না, একটু ঠিক করে নেন। আচ্ছা, এই ছিল 561 ধারা। এরপরে 561-র হাইকোর্ট বিভাগের ক্ষমতা লাগে না, দেখলে দেখতে পারেন, সরাসরি চলে যান 565। পূর্বে দণ্ডিত ব্যক্তিগণের ঠিকানা অবগতকরণ সংক্রান্ত আদেশ। তাহলে পূর্বে দণ্ডিত ব্যক্তি মানে কি? সে একবার অপরাধ করেছে, একবার দণ্ডিত হয়েছে, তারপরে সে আবার অপরাধ করেছে, এরকম বোঝাচ্ছে না পূর্বে দণ্ডিত। তার মানে দেখেন পেনাল কোডের বর্ধিত দণ্ড যে আমরা পড়েছিলাম, কোন ব্যক্তি পেনাল কোডের 12 অধ্যায় মুদ্রা সংক্রান্ত যে অপরাধ 230 থেকে 263 এবং সম্পত্তি সম্পর্কিত যে অপরাধ কত ধারা থেকে আমার মনে নাই, 400 কত পর্যন্ত যেন সম্পত্তি সম্পর্কিত যে অপরাধগুলা, এই অপরাধ করার পরে 3 বা ততোধিক বছরের জন্য যখন দণ্ডিত হয়ে আবার অপরাধ করে, তখন ওই ব্যক্তিকে কিন্তু বর্ধিত দণ্ডের আওতায় নিয়ে আসা হয়। তো এই ব্যক্তি কি ভালো ব্যক্তি? সে দুষ্ট না? সে অবশ্যই দুষ্ট। একবার অপরাধ করলো, দণ্ড পেলো, একই অপরাধ আবার করলো, অর্থাৎ ধরে নেওয়া যায় যে সে অভ্যাসগত অপরাধী। এই ধরনের অপরাধীদের উপরে কি করতে পারে আদালত বা সরকার? বিধিমালা প্রণয়ন করতে পারে। এই কথাগুলোই 565-তে বলা আছে, যে তারা যেহেতু বারবার এভাবে অপরাধ করে, তাহলে তারা থানা এলাকায় কি করবে? ধরেন এরকম একটা বিধিমালা প্রণয়ন করে যে সে তার বাসস্থান পরিবর্তন করতে পারবে না। ওই যে আমরা পড়ি না 565-3। আচ্ছা, 378 থেকে 462 পর্যন্ত আছে, 462-র ক না খ যেন। তো যাই হোক, এই যে দেখেন, যে ব্যক্তি একবার অপরাধ করার পরে এই অপরাধ আবার করে, তাহলে সে অভ্যাসগত অভ্যাসে পরিণত হয়ে যায় তার অপরাধ করা। তো এই অপরাধগুলো এই কমানোর জন্য সরকার কি করে? বিধিমালা প্রণয়ন করে যে আগামী আগামী এই দণ্ড তো ভোগ করলেনই, পাশাপাশি আগামী 6 মাস বা আগামী 2 বছর আপনি কি করবেন? আপনার ঠিকানা অবগত করেই যাবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এসে হাজিরা দিয়ে যাবেন। অনেকেই এগুলো খেয়াল করেন কিনা, থানায় কিছু লোক আসে, তো এই যে তারা হাজিরা দিয়ে যায়, তাদের ঠিকানা অবগত করে কত ধারার বিধান মোতাবেক? 565-3 ধারার বিধান মোতাবেক। যখনই এই ব্যক্তি 565-3 উপধারাটা লঙ্ঘন করবে, তখনই আপনি তাকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে বুঝতে পারছি লিঙ্ক গুলো কোথায়। আপনি যখন ভালোভাবে মন দিয়ে পড়বেন, এক একটার সাথে গাথা, তখন আপনার পড়তেও ভালো লাগবে। তাহলে এই যে 565-3 উপধারা লঙ্ঘনে তাকে গ্রেপ্তার করা যায় কত ধারা মোতাবেক? 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আর এই একই ব্যক্তি এই তথ্যটা দিতে বাধ্য থাকবে। পেনাল কোডের কত ধারায় বলা আছে মনে আছে নাকি? কোন ব্যক্তি তথ্য প্রদানে বাধ্য হওয়ার সত্ত্বেও যদি তথ্য প্রদানের ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি করে, 54-8 তো আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলেন। 176 ধারায় আমি যখন 176 পড়িয়েছিলাম, বলেছিলাম 3 ধরনের তথ্য না দিলে দণ্ড হয়। কি কি? 44-45 ধারার তথ্য, যে কোনো নোটিশ, আরেকটা হলো এই 565-র যে আপনাকে বারবার বলা হলো ঠিকানা অবগতকরণ। 202 আবার কি রে ভাই? আচ্ছা, সিআরপিসি পড়া যেহেতু আপনারা ধরার কথা ছিল পড়া, তাই না? আমি একটু পড়িয়েই দিলাম যেহেতু আপনাদের গ্যাপ আসতে আসেন আমরা একটু। ও আচ্ছা, 202 পেনাল কোড লিখছেন, আসলে 176 হবে। আমি একটু বলতে ভুল করেছি, সেটা হলো তথ্য দেওয়ার জন্য বাধ্য ছিলেন কিন্তু তথ্য প্রদান করলেন না, তখনকার দণ্ড 176। 202 হবে না, কিন্তু 176 হবে। আচ্ছা, তাহলে আসেন একটু আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। কি আমাদের পড়া ছিল? গত ক্লাসে আমরা পড়েছিলাম অপরাধমূলক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের কয়টা ধারা পড়েছি? মাত্র 2টা ধারা, 403-4। আর বিশ্বাসভঙ্গের কতগুলো ধারা বললাম? একদম 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10-এ গিয়ে একটু ভিন্নতা। চোরাই মাল কাকে বলে? 11তে পড়লাম কি? চোরাই মাল গ্রহণের শাস্তি। 12তে পড়লাম ডাকাতির মালামাল গ্রহণের শাস্তি। তারপর 413, 414, 413 আমি ভুলে গেছি, মনে নাই। 414-তে হলো চোরাই মাল গোপন বা অপসারণের ব্যাপারে সহায়তা করুন। চোরাই মাল কেনা বিক্রি করার দণ্ড হলো 413। ক্রয় বিক্রয়ের দণ্ড। কত গুরুত্বপূর্ণ একটা ধারা, দেখেন ভুলে গেছি। এত পড়ি তারপর ভুলে যাই। আর আপনারা পড়েনি না, তাহলে আপনাদের কি হবে বলেন? পড়লে ভুলবেন, এটাই স্বাভাবিক। পড়লে ভুলবেন, ভুলে যে যতটুকু থাকে ততটুকুই আপনার সঞ্চয়।
এতটুকু হলেই পরীক্ষায় পাশ করা যায়। আসেন আমরা আমাদের আজকের যে টপিক সেই ক্লাসে যাই। 415 ধারা থেকে শুরু হবে আমাদের আজকের ক্লাস, প্রতারণা। 415 ধারার সঙ্গে পেনাল কোডের 25 ধারার কি পার্থক্য, কোনো ব্যক্তি আমাকে একটু বোঝাবেন? হাত তোলেন, আমি তাকে মাইক্রোফোনের অ্যাক্সেস দেব। 415 ধারার সঙ্গে 25 ধারার কি পার্থক্য বা কি মিল রয়েছে বলেন। কখনো মাথায় আসছে? দুটো ধারা তো একই রকম কথা বলে, প্রতারণা। এটাতেও প্রতারণা, 25এও প্রতারণামূলক ভাবে। যখন আপনি দুটো ধারা পার্থক্য করে পড়বেন, স্পেসিফিক যে এটাতে এই জিনিস বুঝিয়েছে, ও আচ্ছা এটাতে এটা, তখন আপনার এটা মাথায় একদম স্থায়ী হবে। আর যদি আপনি না বুঝে শুধু পড়েই যান, তাহলে তো আপনার মাথায় এটা থাকবেন। আচ্ছা আসেন আমরা পড়ি 415। 415তে হলো প্রতারণা। প্রতারণা কথাটার মানে হলো ফাঁকি দেয়া, প্রবঞ্চনা করা, কাউকে ঠকানো, ধোকা দেয়া, চিট করা। কতগুলো কথা বললাম, যে কোনো একটা মনে থাকলেই হলো। পেনাল কোডের সংজ্ঞা লেখার একটা সহজ উপায় হলো, আপনি যদি ওই ওয়ার্ডটার সমার্থক শব্দগুলো জানেন, তাহলে আপনি সংজ্ঞা লিখে ফেলতে পারবেন, তাই না? যেমন নকলকরণ, জালকরণ, নকলকরণ, কোনো কিছু হুবহু সদৃশ্য করে তৈরি করা, কাউকে ভ্রান্তি উৎপাদনের সাহায্যে। এরকম করে আপনি সমার্থক শব্দ দিয়ে কিন্তু সংজ্ঞা লিখে ফেলতে পারবেন। আচ্ছা আসেন দেখি, তাহলে প্রতারণা মানে কি? কাউকে ফাঁকি দেয়া, কাউকে ঠকানো, কারো প্রবঞ্চনা করা। 415তে কি কোনো দণ্ড আছে? 415 ধারা নাই। 415তে কিন্তু প্রতারণার সংজ্ঞা দেয়া, প্রতারণা জিনিসটা কি। তাহলে প্রতারণা কথাটির অর্থ হলো কোনো ব্যক্তিকে ফাঁকি দেয়া অসাধু উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? অবশ্যই আপনি ফাঁকি কাউকে সাধু উদ্দেশ্যে দিবেন না। অসাধু উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে কোনো সম্পত্তি সমর্পণে বাধ্য করা, অথবা দেহ, মন, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধন করা, অনিষ্ট সাধন করা। তাহলে ক্ষতি বা অনিষ্ট সাধন করলে তো ভিন্ন ব্যাপার, তাই না? 44-এ আমরা পড়েছিলাম ক্ষতি কাকে বলে। এখানে আবার প্রতারণার সঙ্গে ক্ষতির বিষয়গুলো আসলো কিরকম করে, তাই না? মনে হচ্ছে যে প্রতারণার সঙ্গে আবার দেহ, মন, সুনাম, সম্পত্তি। একটা প্রতারণার মাধ্যমে আপনি কি করতে পারেন? কোনো ব্যক্তির সুনামও নষ্ট করে ফেলতে পারেন। এরকম ঘটনা আমরা পড়বো আজকে। তাহলে প্রতারণা করলে কেবলমাত্র আপনাকে ঠকিয়ে আপনার থেকে টাকা আদায় করে নিলাম, ব্যাপারটা এরকমই সীমাবদ্ধ নয়। দেহের ক্ষতি হতে পারে, মনের ক্ষতি হতে পারে, সুনাম নষ্ট হতে পারে। এগুলোও এক প্রকারের প্রতারণা। আমরা দেখবো অনেক আজকে সুন্দর সুন্দর পড়া আছে আমাদের, একসাথে পড়বো আমরা। তাহলে আসেন 415তে হলো প্রতারণার সংজ্ঞা। প্রতারণা জিনিসটা বেসিক্যালি কি? কাউকে ঠকালেন, কাউকে প্রবঞ্চনা করলেন, ফাঁকি দিলেন, দিয়ে হয় তাকে সম্পত্তি সমর্পণে বাধ্য করলেন, অথবা এমন কাজ করলেন যাতে তার সুনাম, সম্পত্তি এগুলোর ক্ষতি সাধন হয়ে যায়, বা আপনি জানেন যে তার ক্ষতি হতে পারে, জেনে শুনে আপনি তাকে ফাঁকি দিলেন। এটাকেই বলে প্রতারণা। 415 পরিষ্কার? তো এবার আসেন প্রতারণামূলক ভাবে মানে কি। ফাঁকি দিয়ে কোনো কাজ করে ফেলাটা, এটাকেই বলে প্রতারণামূলক ভাবে। একটা হলো নাম, আরেকটা হলো ক্রিয়া। আপনারা পার্টস অফ স্পিচ পড়েছেন না ছোটবেলায়? নাউন, নাউন একটা জিনিস, আরেকটা হলো ভার্ব, কাজ। অর্থাৎ প্রতারণামূলক ভাবে কথাটাতে বোঝানো হলো কোনো কাজ করা হয়েছে যেটা কাউকে ফাঁকি দিয়ে। আর প্রতারণা কথাটার মানে হলো কাউকে ফাঁকি দেয়া বা প্রবঞ্চনা করা। যখনই ফাঁকি দিয়ে কোনো কার্য সম্পাদন হয়ে গেল, এই কাজটা কিভাবে হলো? প্রতারণামূলক ভাবে হলো। বুঝতে পারছি ঘটনাটা, দুটোর মধ্যে পার্থক্য? প্রতারণাটা হলো একটা নাম বা একটা শব্দ যেটার অর্থ আমরা পড়লাম, আর কোনো কার্য যখন এভাবেই সম্পাদিত হবে, তখন সেটা কিভাবে হলো? প্রতারণামূলক ভাবে হলো। এটাই পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নাই। তো সংজ্ঞা আসলে প্রতারণামূলক ভাবেই আসবে, 25 দিব আমরা। আর যদি আসে প্রতারণা কাকে বলে, তখন আমরা 415 থেকে উত্তর করব। দুটোই কিন্তু সংজ্ঞা। আচ্ছা, তো একটা হলো অপরাধের সংজ্ঞা, মানে কাজটা কিভাবে হলো। আরেকটা হলো প্রতারণা জিনিসটা কি। প্রতারণা জিনিসটা কি 415-তে আমরা শিখলাম প্রতারণা কি। এবার আসেন আমরা দু একটা উদাহরণ পড়ি। দণ্ডে এখনো যাইনি, দণ্ডে আমরা পরে যাব। এই দেখেন আমরা ক নাম্বার উদাহরণ পড়লে আবার প্যাচ লেগে যাবে, এই প্যাচটা ক্লাসের শেষে লাগাই। তার আগে আসেন ক নাম্বার উদাহরণ পড়ি। ক, একটি দ্রব্যে, ক, একটি দ্রব্যে একটি মেকি চিহ্ন অঙ্কন করে ইচ্ছাকৃতভাবে
যাদের লাল বইটা আছে ওখানেও এক্সাম্পল গুলো পাবেন, এগুলো দেখে নেন। কয়েকটি দ্রব্যে একটি মেকি চিহ্ন অঙ্কন করে, মেকি মানে কি, ফলস, নকল, নকল চিহ্ন অঙ্কন করে ইচ্ছাকৃতভাবে জগে ফাঁকি দেয় যেন সে এই দ্রব্যটা কিনে নেয়। এবং এটা কার দ্বারা প্রস্তুতকৃত? বিখ্যাত প্রস্তুতকারক দ্বারা প্রস্তুতকৃত। তো আমি কি করলাম, লিয়াকত ভাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই আপনি এখন বাসায় গিয়ে ভাবিকে সারপ্রাইজ দিবেন, এই দেখেন ক্রিম, ফেয়ার এন্ড লাভলি ক্রিম নিয়ে আসছি, একদম ইউনিলিভারে সিল দিয়ে আসছে, আমি এটা বানিয়ে নিয়ে আসছি, আমি জানি যে এটা নকল। জানার পরও আমি তাকে এভাবে গিয়ে এমন করে কনভিন্স করলাম, তাকে এমন করে মানে তাকে প্রভাবিত করে ফেললাম, মোট কথা তাকে প্রভাবিত করে ফেললাম যে আপনি এই জিনিসটা নেন, এটা খাঁটি জিনিস, ভালো জিনিস, অল্প দামেও পাচ্ছেন, হাটের সস্তা বাড়ি নিয়ে পস্তা। তো দেখেন উনি, লিয়াকত ভাইয়া কি করলো, এটা কিনে নিয়ে বাড়ি চলে গেল, গিয়ে দেখলো এটা আসলে নকল জিনিস ছিল, তখন সে কি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে না? আমি যে কাজটা করলাম, আমার এই কাজটাকেই বললো প্রতারণা, বা বলে প্রতারণা। তাহলে কোনো একটা দ্রব্য আপনি নকল, মেকি চিহ্ন অঙ্কন করলেন, করে কাউকে ফাঁকি দেওয়ার জন্য, এটা তাকে তার নিকটে সঠিক বলে, ভালো বলে আপনি উপস্থাপন করলেন এবং এটা তার নিকটে বিক্রি করলেন, ওই লোকটাকে মূল্য পরিশোধের জন্য প্রবৃত্ত করলেন, তাহলে কি হলো? প্রতারণা করেছেন বলে গণ্য। রেবেকা স্যার তাহলে কি করলো? প্রতারণা করলো বলে গণ্য হবে। আচ্ছা, একইভাবে খ উদাহরণটাও দেয়া আছে যে, ক জকে একটি দ্রব্যের মিথ্যা নমুনা প্রদর্শন করে ইচ্ছাকৃতভাবে জকে ফাঁকি দেওয়ার জন্য ফাঁকি এমন ভাবে ফাঁকি দেয় যেন সে বিশ্বাস করে এই নমুনার মতোই অনুরূপ এই রূপে উক্ত দ্রব্য খরিদ করার জন্য এবং মূল্য পরিশোধের জন্য অসাধুভাবে প্রবৃত্ত করে। এটা কেনার জন্য আমি আপনাকে প্রলোভন দিতে থাকলাম, কোনো এক সময় আপনি কনভিন্স হয়ে এটা নিয়েই ফেললেন, তাহলে কি হলো? আমি আপনাকে ফাঁকি দিলাম, প্রতারণা করলাম, এই ঘটনাটাই হলো ফাঁকি দেয়া। ঠিক আছে, প্রতারণা পরিষ্কার হয়ে গেল এবার আমাদের, যদিও ভাষাগুলো একটু কঠিন, আপনি মন দিয়ে পড়লে বুঝতে পারবেন। তাহলে দুইটা উদাহরণ পড়লাম আমরা। আচ্ছা, মুক্তা নয়, আমি জানি, জানার পরও আপনাকে বললাম বললাম যে একদম কক্সবাজারের যে কি ডুবুরিরা আছে, তারা এগুলো ইয়া থেকে, শামুক থেকে বের করে নিয়ে আসছে, অরিজিনাল পার্ল, নেন আপনি, এটা এই যে সাদা চকচক করতেছে, এভাবে আমি আপনাকে প্রতারিত করে মুক্তা নয় জেনে শুনেও আপনার নিকটে এটা বিক্রয় করলাম, আপনাকে টাকা দিতে বাধ্য করলাম, তাহলে আমি কি করলাম? প্রতারণা করলাম। এগুলো একটু পড়লেই উদাহরণগুলো বুঝতে পারবেন। তাহলে এটা গেল এক ধরনের প্রতারণা, হ্যাঁ, সম্পত্তি সমর্পণে বাধ্য করা। এবার আসেন আমরা একটু পরের পাতায় যাই, যাদের ভাষ্য আছে বইটা উল্টে ফেলেন, দেখেন কিভাবে আরো কি কি দ্বারা প্রতারণা করা হয়। আপনি কথার দ্বারা প্রতারণা করতে পারবেন, লেখনির মাধ্যমে কারো প্রতি প্রতারণা করতে পারবেন। একটু পড়ি, দেখেন। সালেহার পিতা, সালেহাকে কোথায় পাবেন? 415, 668 পাতা, যাদের ভাষ্য বই আছে আমার মতো এরকম মোটা বই আছে, তারা 668 পাতা বের করেন, বের করে 2 নাম্বার প্যারার দ্বিতীয় লাইন দেখেন, সালেহার পিতা সালেহাকে বিবাহ দেওয়ার পূর্বেই মারা যান, কিন্তু তাহার নামে ব্যাংকে 1 লক্ষ টাকা রেখে যান। বিবাহিত সুদর্শন যুবক সুন্দর কথায় সালেহাকে বুঝায় সে অবিবাহিত। সালেহারা এরকমই হয়, তাই না? বোকাশোকা। সরল সালেহা দুর্বৃত্ত দবিরের কথায়, তার নাম কি ছিল? এতক্ষণে নাম আসলো দুষ্টর, দবির। দবিরের কথায় ভুলিয়া তাকে দেহ মন টাকা সমর্পণ করেন। স্ত্রী হলে তো দেহ মন টাকা সমর্পণ করবেনি, এটাই স্বাভাবিক। ইহা হলো কথার মাধ্যমে প্রতারণা। তো প্রতারণাটা শুধুমাত্র কি হয় না, টাকা দিয়ে হবে বা এরকম নয়, চিট বিভিন্ন ভাবে করা যায়। ব্যাপারটা হলো, এটা তো আমরা শুধু প্রতারণা পড়ছি, তাই না? এই ধরনের মামলাগুলো কিন্তু আবার ফৌজদারি মামলা হয় না, দেওয়ানি মামলা হয়, বিশ্বাসভঙ্গ, বিবাহ চুক্তিভঙ্গ, এ ধরনের মামলা হয়। অনেক সময় যেগুলো ফৌজদারিতে কভার করে সেগুলো ফৌজদারি মামলা হয়, আবার কিছু মামলা দেওয়ানিও হয়। আচ্ছা, তো এদিকে ভিন্ন আলোচনা। তাহলে বুঝতে পারলাম আমরা কি হলো ঘটনাটা, সালেহাকে সে বুঝাইছে সে অবিবাহিত সুদর্শন যুবক, বুঝিয়ে সুঝিয়ে সে কি করলো? তাকে বিয়ে করলো। বিয়ে তো করলোই, আবার টাকা পয়সাগুলো ছিল ব্যাংকে বাবার রেখে যাওয়া, সেটাও নিয়ে নিল। হ্যাঁ, সালেহারা এরকমই হয়, বোকা। এরপরে আসেন, হাই হাই কোম্পানি, পরের উদাহরণ দিছে দেখেন। আমি দুঃখিত। হাই হাই কোম্পানি মহাপরিচালক কাগজে বিজ্ঞাপন দেন, কোম্পানির নাম শুনে হাসি কি আটকানো যায় বলেন? আচ্ছা, তাহলে তিনি একজন মহাপরিচালক, তিনি এমন করে পেপারে বিজ্ঞাপন দিলেন যে তার কোম্পানিতে যদি কেউ টাকা খাটায়, এই টাকাটা কি হয়ে যাবে? প্রতি মাসে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ মুনাফা।
আমি দুঃখিত, হাসি তো আটকাতে পারতেছি না, কি করব বলেন। তাহলে এই কোম্পানির মহাপরিচালক পেপারে বিজ্ঞাপন দিল কি, আপনি আমার কোম্পানিতে যদি টাকাটা ইনভেস্ট করেন, এটা আমরা 2 মাস খাটাবো এবং এটা ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হবে। এরকম আপনাকে কি করলো, লোভ দেখালো। এই কথায় দবির কি করলো দেখেন, একে তো সালেহাকে বিয়ে করে সালেহাকে ঠকাইছে, এবার আসে নিজে কিভাবে ঠকলো। সেই টাকাটা উক্ত বিজ্ঞাপনে সাড়া দিল, দিয়ে কি করলো, টাকাটা ইনভেস্ট করলো, ঠকে গেল। এরকমই হয়। তাহলে এই ধরনের প্রতারণাগুলো কিভাবে প্রতারণা হয়, লেখনির মাধ্যমে প্রতারণা, অর্থাৎ একটা পেপারে বিজ্ঞাপনের মাধ্যমেও আপনি কাউকে কি করতে পারেন, চিট করতে পারেন। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো কথা বলা আছে, একটু কষ্ট করে পড়ে নিন, ক্লাসে এত আলোচনা আসলে হয় না। জানিয়া বুঝিয়া মিথ্যা ভাষণ করিলেই প্রতারণা হয়। আপনি জানছেন যে এটা সত্য নয়, জানার পরও এটা রং চং মাখিয়ে এমন ভাবে উপস্থাপন করলেন, পরে আরেকজন লোক এটার ফাঁদে পড়ে গেল, এটাই হলো প্রতারণা, সোজা কথা। এবার আসেন আমরা দেখি 416 ধারার আগে আমরা 417 ধারা ঘুরে আসি। তাহলে 415 17 এভাবে পড়বো। 415-তে সংজ্ঞা, 17-তে শাস্তি। 15-তে প্রতারণা, 17-তে শাস্তি। এবার আসেন একটু পাতা উল্টে 16 ধারাটা দেখি। 416-তে বলা আছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। তাহলে অপরের রূপ ধারণ পূর্বক কিভাবে প্রতারণা করে, আমি যা নই আমি তাই সাজলাম। আমি লিয়াকত স্যার সেজে তার মেসেঞ্জারের লিস্টে তার বন্ধু বান্ধবকে ফোন করে বললাম, আমি ভীষণ বিপদে, আমি তো লিয়াকত, আমি ভীষণ বিপদে, আমি তোমার খুব ভালো বন্ধু, আমাকে 2 লাখ টাকা পাঠিয়ে দাও। এইভাবে আমি প্রতারণা করলাম, আমি তো লিয়াকত নই তাই না, তারপর আমি লিয়াকত সাজলাম। যখনই আপনি আরেকজন ব্যক্তির রূপ ধারণ করবেন, রূপ ধারণ করে কি করবেন, শুধুমাত্র রূপ ধারণ পর্যন্তই সীমাবদ্ধ নয়, রূপ ধারণ করে আপনি প্রতারণা করবেন, তখন সেটা হবে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। কি কি করে একটু পড়ি দেখেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলে ভান করে, আমি ভান করলাম আমি আশরাফুল ইসলাম, ভান করে আমি কি করলাম, এইভাবে পরিচয় দিলাম, দিয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রতারণা করলাম। প্রতারণা করার মানে ওখানেই বুঝে নেন, ফাঁকি দিয়ে সম্পত্তি সমর্পণে বাধ্য করলাম। আচ্ছা, বাধ্য করলাম, তাহলে আমি প্রতারণা করলাম। তো এই প্রতারণার আবার একটু ভিন্ন নাম দিয়েছে কি, অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। তাহলে 415 ছিল কেবল প্রতারণা, আমি যা আমি তাই, এভাবেই আমি প্রতারণা করলাম অন্য কিছু দিয়ে। 415 আর 416 হলো অপরের রূপ ধারণ। এবার প্রতারণা তো করেছি, আবার কিভাবে, আরেকজন সেজে আমি প্রতারণা করলাম, তখন আবার দণ্ডটা একটু বেশি আছে। হ্যাঁ, তো দণ্ডটা 400, দুঃখিত, সংজ্ঞা হলো 416, অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা একটা অপরাধ, এটা হলো 416, আর দণ্ড হলো 419। তাহলে কিভাবে ধারাগুলো পড়বো, 15 17 16 19। 415 17 অর্থাৎ 415 দণ্ড নর্মাল দণ্ড 417, 416 দণ্ড 419। পড়তে পারবেন এভাবে, এলোমেলো করে পড়লে আপনার জন্য বেনিফিট, তাহলে আপনি দণ্ডটা চট করে ধরে ফেলতে পারবেন। তাহলে 415 দণ্ড 417-তে, 416 দণ্ড 419-এ। তাহলে চিপায় পড়লো কে, 418। এইবার আসেন 418 কি আরো জানেন, মারাত্মক, খুবই সাংঘাতিক একটা বিষয়। 418-র পাশে একটু কলম দিয়ে লিখে রাখেন, কাছের লোক কর্তৃক প্রতারণা। কাছের লোক কর্তৃক, আপনি যখন পড়বেন এটা ভাষাটা উদ্ধার করতে আপনার একটু কষ্ট হবে। যে যে ধারাগুলো একেবারেই ধারার যে ভাষা সেটা দিয়ে আপনি কোনোভাবেই ক্যাপচার করতে পারছেন না, সেটার পাশে আপনি কি করবেন, সুন্দর করে আপনার সোজা ভাষায় আপনি কি বোঝেন, ছোট্ট একটা কি পয়েন্ট ওখানে লিখে রাখবেন, পরের বার পড়ার সময় যাতে আপনার এটা সুবিধা হয়। বুঝতে পারছি, পড়ালেখা কিছুই না, শুধু একটু টেকনিক আর চর্চা, আর কিছুই না। তাহলে আসেন 418টা দেখি। 418-তে কি বললাম, কাছের লোক কর্তৃক প্রতারণা। ভেতরে বলা আছে দেখেন, অপরাধকারী যে ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য বাধ্য ছিল, সেই ব্যক্তি যদি জানে যে তার অন্যায় ক্ষতি সাধন হতে পারে, জেনেও যদি প্রতারণা করে, তার দণ্ড হবে 418 ধারা, এটাতে সরাসরি দণ্ড। এবার আসেন আমরা একটু চিন্তা করি যে কি হতে পারে, মাথায় আসে না তো তাই না, কাছের লোক কর্তৃক প্রতারণা কিরকম হতে পারে। মনে করেন জাহিদ স্যারের একটা দোকান আছে, তার একটা অনেক বড় গালামালের দোকান, মনোহারি দোকান বলে আমাদের গ্রামে। তো মনোহারি দোকানে আমাকে কেয়ারটেকার রেখেছে, আমি রেবেকা কেয়ারটেকার এখানে আছি। তো মাস শেষে উনি আমাকে কর্মচারী হিসেবে একটা বেতন দেন তাই না। তো আমি কি ওনার সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হলাম কিনা, খেয়াল করেন বিষয়গুলো। তাই বলে কিন্তু বিশ্বাস ভঙ্গ হলো না, এটা প্রতারণা, প্রতারণার ব্যাপারটা ভিন্ন।
ফাঁকি দেয়া। বিশ্বাসভঙ্গ কখন হবে? যখন পুরো দোকানটা আমার নামে করে নিলাম, বা কিছু মালামাল আমার নামে করে নিলাম, বা সম্পত্তি নিজের ব্যবহারে পরিণত করলাম, দোকানে বিক্রি করব কি সমানে বাড়ি পাঠাচ্ছি পিছনের দরজা দিয়ে, তখন হবে বিশ্বাসভঙ্গ। হ্যাঁ, এগুলো কিন্তু ভিন্ন বিষয়। আসেন, প্রতারণা কিভাবে হয়। তো জাহিদ স্যারের স্বার্থ রক্ষা করার জন্য আমি বাধ্য কিনা? আমি লোকটা তার দোকানের কর্মচারী, আমি তো তার স্বার্থ রক্ষার্থে বাধ্য ছিলাম। কারণ কি, তার যে বিক্রি হবে এটার উপরেই তো আমার রুজি রোজগার। অথচ আমি কি করলাম, তাকে ফাঁকি দিয়ে, আমি জানি যে তার ক্ষতি হতে পারে, কিছু কিছু জিনিস কম দামে অন্য কারো কাছে বিক্রি করে দিলাম। তাহলে আমি কি করলাম, তাকে ফাঁকি দিয়ে নির্ধারিত মূল্যের থেকে কম মূল্যে কোনো জিনিস বিক্রি করে দিলাম। অথবা তাকে ফাঁকি দিয়ে, আমি জানছি, আমি বুঝতে পারছি যে এটাতেই লোকটার ক্ষতি, জানার পরেও কি করলাম। এরকম হয় না? এরকম বহু কর্মচারী দ্বারা হয়, যে কি করে, সে মালিকের অগোচরে, মালিক জানে না বা বুঝতে পারে না, কিন্তু সে জানে যে এটা মালিকের জন্য ক্ষতিকর। সে নিজে মালিকের কাছের ব্যক্তি হয়ে তার উচিত ছিল তার স্বার্থটা রক্ষা করা, কিন্তু স্বার্থ রক্ষা না করে অন্যায় ক্ষতি সাধন করে, এবং সে অবগত থাকে। দেখেন, অবগতি মতে প্রতারণা। সে এই বিষয়টা জানে যে আমি তাকে ফাঁকি দিচ্ছি, দিয়ে আমি এই সম্পদ অন্য কারো নিকটে বিক্রয় করছি বা কাউকে দিয়ে দিলাম। তো এটা হলো প্রতারণা, কাউকে ফাঁকি দিয়ে কারো সম্পদ দিয়ে দেওয়া। তাহলে বুঝতে পারলাম 418 ধারাটা, অপরাধকারী যে ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য তিনি বাধ্য ছিলেন, তার ক্ষতি হবে জেনেও অবগতি সহকারে তাকে ফাঁকি দিলেন, ফাঁকি দিয়ে সম্পত্তি সমর্পণে বাধ্য করলেন, তাহলে তিনি 418 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। তাহলে আরেকবার একটু দেখি, 415-তে প্রতারণা, 417-তে শাস্তি, 416 অপরের উদ্ধারণ পূর্বক প্রতারণা, 419-এ শাস্তি, 418 যে ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য বাধ্য ছিলাম, স্বার্থ রক্ষা তো করলামই না, উল্টো তাকে প্রতারণা করলাম, দণ্ড কত? 418। এইবার আসেন 420 ধারা, 420 বলে না? বলে, দাঁড়ান আপনাদেরকে একটা জায়গা বলি একটু। আচ্ছা, 415 ধারার ভাষ্য 667 পাতা শেষের দিকে দেখেন, খুব সুন্দর কিছু কথা লেখা আছে। এই যে প্রতারণার অপরাধগুলো, বাংলাদেশে এই ধরনের অপরাধকে মানুষ চিটিংবাজি অপরাধ বা 420 বলি আখ্যায়িত করে থাকেন। দেখেন, আমরাই শুধু 420 বলি না, 420 কেন বলে? এই দেখেন, 420-এর অপরাধ। তাহলে 420 এমন একটা অপরাধ, এটা প্রতারণার থেকেও আরো একটু গুরুতর, এটাও প্রতারণা। তাহলে প্রতারণা মানে কি? কাউকে ফাঁকি দেওয়া, তাই না? আপনি ফাঁকি দিলেন, ফাঁকি দিলাম, আমি কাকে ফাঁকি দিলাম? জাহিদ স্যারকে ফাঁকি দিলাম। এরকমই করে তারা। জাহিদ স্যারকে আমি ফাঁকি দিলাম, দিয়ে সম্পত্তি সমর্পণে বাধ্য করলাম, কিন্তু সে টের পেল যে না, স্যার রেবেকা স্যার তো আমাকে ফাঁকি দিচ্ছে, আর সে সম্পত্তি সমর্পণ করলো না, কিন্তু আমি কিন্তু প্রতারণার অপরাধ করে ফেলেছি, তাই না? সম্পত্তি অর্পণ পরে হবে, আগে আমি তাকে প্রতারণা করেছি কিনা দেখেন। মনে করেন ওই যে ক্রিমের বিজ্ঞাপনটা দিলাম, আমি গিয়ে বললাম তাকে যে এই ক্রিমটা নেন, এই ক্রিমটা অনেক ভালো, ভাবি খুশি হয়ে যাবে, এটা অনেক ভালো, এই যে দেখেন, নকল না অরিজিনাল প্রোডাক্ট বলে আমি তাকে ভুলভাল বোঝাচ্ছি, তাতে আমার প্রতারণা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবার আসেন, সম্পত্তি যদি সমর্পণ করে দেয়, সম্পত্তি সমর্পণ করলে দণ্ড চলে যায় 420 ধারায়। অর্থাৎ প্রতারণা এবং সম্পত্তি, প্রতারণা তো দিলই, করলোই, ফাঁকি, তাকে তো ফাঁকি দিলামই, পাশাপাশি সম্পত্তি সমর্পণের জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা বা প্রবৃত্তি করা। আর একটু ক্লিয়ার করে দেই বিষয়টা, দেখেন কিরকম। প্রতারণার মধ্যে কিন্তু সম্পত্তি সমর্পণ হয়েও যেতে পারে, নাও হতে পারে। সমর্পণ হলেও আপনি 415-তে দণ্ড দিতে পারবেন। মনে করেন ফাঁকি দিলাম, দিয়ে আপনার কাছে একটা জিনিস অন্য কাউকে দিতে বাধ্য করলাম, যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা নেন, বা অমুকের কাছে গিয়ে আপনি এই টাকাটা দেন, আপনি ফাঁকিতে পড়ে টাকাটা দিলেন, তাতেও আপনাকে প্রতারণার জন্য দণ্ডিত করা যাবে। তাহলে 420-এর সাথে স্পেসিফিক পার্থক্যটা কোথায়? 420টা হলো, মনে করেন সাইফুল স্যার, সে একজন আদম ব্যাপারী, সে কি করে? আদম ব্যাপারী, সে বিদেশে মানুষ পাচার করে। তো সে জানে যে তার কোনো ক্ষমতা নাই, সে বিদেশে মানুষ পাচার করে না, দুঃখিত, মানুষ পাঠায়। তো সে মানুষ পাঠাতেও পারবে না, সে সেটা জানে। জানার পরেও কি করলো, সে তানিয়াকে ভুলভাল বোঝাতে থাকলো যে তোমার ভাইকে বিদেশে পাঠাও, আমি কত লোক এই হাত দিয়ে বিদেশে পাঠাইলাম, দেখো গিয়ে তাদের বাড়িতে 3 তলা বিল্ডিং, আমার বাড়িতে এখনো খড়ের ঘরেই রয়ে গেছে, তুমি পাঠাবে নাকি? আমি ব্যবস্থা করতেছি। আদম ব্যাপারীদের সাধারণত এরকমই হয়, তাই না?
তো দেখেন এখন সে কি করলো, বারবার বারবার তানিয়াকে ফুসলাতে লাগলো। তানিয়া তার প্রলোভনে সে কি করলো, টাকা দিয়ে ফেললো। মনে করেন তার ভাইকে পাঠানোর জন্য 2 লাখ টাকা সে দিয়ে দিল। এই 2 লাখ টাকা নেওয়ার পরে কিছুদিন পরে আবার তানিয়াকে প্রেসার দিতে লাগলো যে 2 লাখ টাকা দিয়ে তো কেবল ভিসার কার্যক্রম ওকে হলো, পাসপোর্ট তৈরি করতে হবে, আর অন্যান্য কার্যক্রম আছে, এই টাকা দিয়ে হচ্ছে না, তুমি আরো টাকা দাও। তখন তানিয়াকে দেখেন সে কিন্তু প্রতারণা করে অলরেডি টাকা নিয়ে নিছে, আবার আরো সম্পত্তি সমর্পণের জন্য প্রবৃত্ত করছে তাকে, যে এই টাকাতে হচ্ছে না, এইটুকু দিয়ে হচ্ছে না, আপনি আরো আরো দেন, আরো দেন। পৃথিবীতে আপনি একাই সাইফুল না, আরো বহু সাইফুল আছে, ফুলের কোনো অভাব নাই। আচ্ছা, তো দেখেন তিনি কি করলো, তিনি প্রতারণা করলো, পাশাপাশি সম্পত্তি সমর্পণের জন্য প্রবৃত্ত করতে থাকলো। এই ব্যক্তি হলো চিটিংবাজ ব্যক্তি। তার দণ্ড কত ধারায় আপনি দিবেন? 420 ধারা মোতাবেক দণ্ড। একটু দেখেন, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি ঘটনাটা ঘটে, আমি অংশীদার, আমি আর কে কুলসুমা আপু, আমরা দুজন মিলে পার্টনারশিপে একটা বিজনেস দাঁড় করালাম। দাঁড় করার পরে তাকে বললাম যে আপু আপনি তো শুধু অফিসিয়াল ডেকোরামে সাহায্য করতেছেন, মার্কেটিং এ তো আপনি সাহায্য করেন না, আপনি আরো 2 লাখ টাকা দেন, আমিও 2 লাখ টাকা দিচ্ছি, দুজনে মিলে আমরা এটা আরো ডেভেলপ করব। আমি টাকা দিলাম না, তার টাকাটা নিয়ে আরো খেয়ে ফেললাম, তখন কি হয়ে যাবে? তাহলে সম্পত্তি এই ধারাতে আমি দণ্ডিত হব। কত ধারায় দণ্ডিত হব? 420 ধারায়। এগুলো আমার কথা না, এগুলো ভাষ্যর কথা, একটু পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন 415-র সঙ্গে 420-এর একটা পার্থক্য এখানে আছে। আল্লাহ জানে ভুল পড়লাম নাকি, না তো ঠিকই আছে। আসেন একটু দেখি, আমি পার্থক্যটা খুঁজে পাচ্ছিলাম না। 678 পাতা দেখেন, 678 পাতা, 417 এবং 420 ধারার মধ্যে পার্থক্য একদম সুন্দর করে বোল্ড করে লেখা আছে। 417 এবং 420, প্রতারণা করা হলো কিন্তু শিকারের নিকট থেকে। শিকার মানে কে? ভিকটিম। ভিকটিমের নিকট থেকে কোনো সম্পত্তি প্রতারকের নিকটে গেল না, তখন সেই ক্ষেত্রে 417 ধারা প্রযোজ্য। আর যেখানে সম্পত্তি প্রদত্ত হলো, সম্পত্তি দিয়ে দেওয়া হলো, সেই ক্ষেত্রে 420 ধারা প্রযোজ্য। বুঝতে পারলাম? চিটিং করলো আপনার সঙ্গে, আপনাকে ফাঁকি দিল, মোটামুটি আপনাকে ধরেই ফেলছে, কিন্তু আপনি সম্পত্তি সমর্পণ করেননি, তাতেও ওই ব্যক্তিকে 417 ধারায় দণ্ডিত করা যাবে। কিন্তু সম্পত্তি তাকে দিয়ে ফেলছেন বা সম্পত্তি বারবার দিতেই আছেন, তখন আপনাকে 420 ধারা মোতাবেক দণ্ডিত করা যাবে। ভাষ্যগুলো পড়লে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন, মনোযোগ দিয়ে এগুলো পড়বেন। এরপরে 421টা প্রয়োজন হয় না। 421 হলো পাওনাদারদের মধ্যে বন্টন নিবারণার্থে সম্পত্তি গোপন করা বা অপসারণ করা। পাওনাদার যেন আপনার টাকার চাইতে না পারে, এসে আগেই আপনি আপনার সম্পত্তি লুকিয়ে ফেললেন। আমি বলতেছি লিয়াকত স্যারের কাছে গিয়ে যে এই 5 লাখ টাকা একটু লুকিয়ে রাখেন, এই যে জাহিদ স্যার আসতেছে আমার কাছে টাকা নিতে। এটাই হলো 421 ধারা। তাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আগেই আমি সম্পত্তি গোপন অপসারণ করলাম, অথচ তিনি আমার পাওনাদার, তিনি তো আসতেই থাকবে আমার কাছে, তাই না? 421 ধারা লাগবে না। 422 ধারা আসেন, এমনি একবার করে বুঝিয়ে দেই, যতটুকু এতেই মনে থাকে থাকলো। 422 ধারাটা হলো, আমি ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে একটা লোকের কাছে আমি ঋণ করছি, অনেকটা একই রকম লাগতেছে না? একটা হলো পাওনাদারদের বন্টন নিবারণার্থে, ওই বিষয়টা একটু ভিন্নতা ছিল। সেটা হলো মনে করেন কোনো একটা সম্পত্তির লভ্যাংশ দুইজন ব্যক্তির মধ্যে বন্টন করা উচিত, দুইজন ব্যক্তির মধ্যে বন্টন হবে, আমি এটা দুইজনকে না দিয়ে লুকিয়ে ফেললাম, এরকম ঘটনাটা হলো 421। আর ঋণ ফেরত দেনা, এটা হলো এখানে। তো ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে প্রতারণা করলাম বা বাধা দিলাম বা সম্পত্তি লুকিয়ে ফেললাম, অর্থাৎ দেনা আছে কিন্তু কৌশলে আমি দেনাটা তাকে পরিশোধ করব না, এটা হলো 422। এগুলো লাগে না দেখে, এগুলো ওইভাবে মনোযোগ দেই না আর কি। তাহলে 421-22 বাদ দিতে পারেন। 423টা একটু পড়তে হবে। 423 কি জানেন? মিথ্যা রসিদ তৈরি করা। মিথ্যা রসিদ, মূল্যের অসত্য বর্ণনা সম্বলিত দলিলে স্বাক্ষর করা অথবা প্রতারণামূলক ভাবে দলিলটি সম্পাদন করা। মনে করেন আপনার সিনিয়র অফিসার আপনাকে বললো যে এই মাসে আমার কি কি খরচ হয়েছে, খরচ হয়েছে 500 টাকা, আপনি ওখানে কি করলেন, 600 টাকা ধরিয়ে দিলেন অথবা 1000 টাকা ধরিয়ে দিলেন, অর্থাৎ জিনিস আমার, আপনি পরিশোধ করলেন দাম, তাই না? ঘটনাটা এরকম। মালামাল নিজের, বিল অন্যের।
আরেকজনের ঘাড়ে কিভাবে চাপানো যায়, মূল্যের অসত্য বর্ণনা সম্বলিত দলিল তৈরি করে প্রতারণা, 423 ধারা, এটা একটু পড়তে হবে। এরপরে আসেন 424, অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে সম্পত্তির গোপন অথবা অপসারণ। এটা আবার কি কথা, নিজের সম্পত্তিও গোপন করতে পারেন, আরেকজনের সম্পত্তিও গোপন করতে পারেন। নিজের সম্পত্তি কিভাবে গোপন করে, উদাহরণ আছে নাকি আপনাদের কাছে? অসাধুভাবে প্রতারণামূলক ভাবে সম্পত্তি গোপন বা অপসারণ করা। নিজের সম্পত্তি কিভাবে অসাধুভাবে অপসারণ করে? আইডিয়া নাই কোনো? নিজের সম্পত্তি অপসারণ করলো কোনো ব্যক্তি, করতেই পারে। আমার সম্পদ আছে কিন্তু আমি এটা লুকিয়ে রাখবো, কেউ যেন এটা এসে নিতে না পারে। অর্থাৎ যে ব্যক্তি আমার কাছে পাইতো, ওই যে অনেকটা ঋণ ফেরতের মতনই ঘটনা। অর্থাৎ অসাধুভাবে আমি এটা গোপন করে ফেললাম বা অপসারণ করে ফেললাম, এই সম্পদ আমি দেব না আপনাকে, এই জন্য আমি কি করলাম, নিজের সম্পদ লুকিয়ে ফেললাম। অথবা আপনার সম্পদ, আপনি পাওনাদার, আপনাকে না দিয়ে আমি কি করলাম, গোপন করে ফেললাম বা অপসারণ করে ফেললাম। আচ্ছা আসেন একটা সুন্দর উদাহরণ পড়ি। মোট কথা মালামাল গোপন করে ফেলা বা মালামাল সরানোই হলো 424 ধারা। অসাধুভাবে আপনার মালামালও হতে পারে, অন্য মালামালও হতে পারে। মালামাল লুকিয়ে ফেলা, গোপন বা অপসারণ, অর্থাৎ দেনাদারকে ঠকানো, সোজা কথায় দেনাদারকে ঠকানো। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে দেনা আদায়ের জন্য মামলা চলছে। ব্যবসায়ীকে, আমাদের জাহিদ স্যার হলো ব্যবসায়ী। সে কি করতেছে, তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে কোর্টে। তাহলে কোর্টে মামলা হলে কি হবে, মালামাল সব সিজ করবে, স্থাবর অস্থাবর সম্পত্তি কি করবে তারা, ফ্রিজিং করবে, স্ক্রুটিনাইজিং করবে। মাদকের জন্য দায়ী হলে তো আরো কত কি করে। আচ্ছা, তো এই যে মালামাল গুলো কি করলো, কোর্ট থেকে সে বুঝতে পারছে যে আমার এই মালামালের বিরুদ্ধে কোর্ট থেকে রায় হবে, তখন সে মালামাল গুলো কি করে ফেললো, একজন ব্যবসায়ীর বিরুদ্ধে দেনা আদায়ের জন্য মামলা চলছে, সে তার নিজের গাড়ি মামলার রায় হওয়ার আগেই ভাইয়ের বাড়িতে লুকিয়ে রাখলো, অর্থাৎ যেন আদালত এটা জব্দ করতে না পারে। তাহলে সে কি করলো, অসাধুভাবে প্রতারণামূলক ভাবে সম্পত্তি গোপন করে ফেললো বা অপসারণ করে ফেললো। বুঝতে পারছি ঘটনাগুলো? তাহলে 415 থেকে শুরু করে 424 ধারা, কে কোন ধারাটা বোঝেন নাই ক্লাসে একটু শুনি। আচ্ছা, তার আগে আরেকবার একটু রিপিট করি। 415-তে প্রতারণা, 17-তে শাস্তি, 419-এ অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা, 416-তে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা, 19-এ শাস্তি, 418 যে ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য আমি বাধ্য ছিলাম আমার অবগতি সহ তার ক্ষতি হবে জেনেও প্রতারণা বলবো না। ক্লাসের সময় মন কোথায় থাকে? 418। এরপরে আসেন 420, প্রতারণা করা পাশাপাশি সম্পত্তি সমর্পণের জন্য প্রবৃত্ত করা, 420। তানিয়া হাসতেছো তুমি, আমি জানি। এরপরে আসেন 421, পাওনাদারদের বন্টন নিবারণার্থে সম্পত্তি তাদেরকে না দেওয়ার জন্য এগুলো গোপন বা অপসারণ। বন্টন, সম্পত্তির লভ্যাংশ এসেছে 5 লাখ টাকা, ভাগিদার হলো 2 জন, 2.5 লাখ 2.5 লাখ 5 লাখ পাবে, আপনি তাদেরকে না দিয়ে আপনি লুকিয়ে ফেললেন। কত ধারা? 421 ধারা। 422 হলো ঋণটা ফেরত দিবেন আপনি, উনি যাতে আপনার কাছে ঋণ ফেরত নিতে এসে কিছুই না পায়, আপনি কি করলেন, আগেই ব্যাংকের টাকা পয়সা অন্যখানে সরিয়ে রাখলেন। 423, মিথ্যা দলিল প্রস্তুত করা, যদিও কিন্তু মিথ্যা দলিল প্রস্তুত নয়, এটা মূল্যের অসত্য বর্ণনা। একটার মূল্য 30 টাকা, আপনি লিখলেন 70 টাকা। এই যে মূল্যের অসত্য বর্ণনা সম্বলিত হস্তান্তর দলিলের অসাধুভাবে প্রতারণামূলক ভাবে সম্পাদন করা, অর্থাৎ ভুয়া রসিদ লিখে রাখেন বাম পাশে, ভুয়া রসিদ তৈরি করা। 423। 424 হচ্ছে অসাধু, তা নিয়ে মনোযোগ দাও। 424 যেটা জিজ্ঞাসা করলা, অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে সম্পত্তি গোপন অথবা অপসারণ করা। একটু পড়ি আসো। অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তি যদি তার নিজের অথবা অন্য কোনো ব্যক্তির সম্পত্তি গোপন করে অপসারণ করে, অথবা এগুলো গোপন বা অপসারণের ব্যাপারে সহায়তা করে, যে সে যে দাবি বা সত্ত্বের অধিকারী, যে ব্যক্তি ওই সম্পত্তির দাবিদার, তাহা প্রতারণামূলক ভাবে ছাড়িয়ে দেয়। মনে করো এই সম্পত্তি তুমি পেতে, তোমাকে না দিয়ে আমি অন্য কাউকে দিয়ে দিলাম,
এরকম করে ছাড়িয়ে নিল আরেকজনের থেকে আরেকজন, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে 2 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হতে পারে। একটু আগে যে উদাহরণটা দিলাম খেয়াল করনি, তানিয়া তোমার বিরুদ্ধে আদালতে মামলা চলছে। কিসের মামলা? মনে করো ব্যাংকরাপ্টের মামলা, মানে দেউলিয়া হওয়ার একটা সম্ভাবনা হয়, যে করে না, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে ফেরত দেয় না, তখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক ক্রোক করে নিয়ে যায়। যদি তোমার সমপরিমাণ সম্পত্তি থাকে তাহলে তো ব্যাংক নিবেই। তো তার আগেই তুমি তোমার নিজের সম্পত্তি তুমি কি করলা, অপসারণ করে ফেললা, লুকিয়ে ফেললা, অথবা অন্য কোনো ব্যক্তির সম্পত্তি গোপন করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করলা, তাহলেও কি হবে? এই 424 ধারা মোতাবেক অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে। এইবার আসে না আসল টুইস্ট কোথায়। কোন একজন ব্যক্তি নিজেকে, ভালো করে খেয়াল করেন প্রশ্ন, কোন একজন ব্যক্তি নিজেকে সিভিল সার্ভিস সদস্য মানে বিসিএস অফিসার বলে সে কি করলো, পরিচয় দিল নিজেকে যে আমি একজন বিসিএস ক্যাডার, এই বলে ভান করে কাউকে ফাঁকি দিয়ে বলল, মনে করো কাকে একটু উদাহরণ দেই, মনে করো আসমা আপু। আসমা আপু অনেক বড় শোরুম আছে, আগেই লিখছে 416। আগে শোনো, প্রশ্ন ভালো করে শোনো আগে। তো কোন একজন ব্যক্তি সে নিজেকে বিসিএস ক্যাডার দাবি করলো, দাবি করে কি করলো, বললো যে আমি তো একজন সিভিল সার্ভিসের সদস্য, আমার তো কোটি কোটি টাকা, তো এই মুহূর্তে টাকাগুলো আমার ব্যাংকে আছে, কোনোভাবে আনতে পারছি না, আপনি আমাকে 50,000 টাকার মালামাল দেন। আমার একটা সাইড বিজনেস আছে, আমার ভাই বসে এটা দেখে, মালামাল গুলো আমাকে ধারে, সে মালামাল নেওয়ার একটা ফন্দি করলো। তো তা নিয়ে কি করলো, সে মালামাল গুলো দিয়েও ফেললো, বা দেওয়ার জন্য সে প্রস্তুত হলো আর কি। আর সেই বিসিএস ক্যাডারের আবার মনে মনে চিন্তা, সে কি করবে না, এই মালামালের মূল্য সে পরিশোধ করবে না। তার মানে তার মনে ফাঁকি দেওয়ার চিন্তা। এখন সে কি প্রতারণা করলো নাকি সে ছদ্মবেশ ধারণ করলো? এইবার উত্তর দাও তানিয়া। প্রতারণা করলো যখনই ফাঁকি দিয়ে সম্পত্তি সমর্পণের বিষয়টা থাকবে। আচ্ছা, এটা 170 দ্বারা কেন আসলো না বলেন? 170 কেন নয় বলেন তো? 170 যে পড়ছিলেন সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ, আপনাদের মাইক্রোফোন গুলো একটু খুলে দিই, কথা না বললে আবার শান্তি পায় না, যে একটু শুনি তারা কি বুঝলো না বুঝলো। 170-এ কি পড়েছিলেন? সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। তো ইনি তো একজন বিসিএস ক্যাডারের ছদ্মবেশ ধারণ করছে, করছে না? তাহলে আপনি 170 কেন দিবেন না? আমাকে বুঝিয়ে দেন, আমি বুঝি না। খোলা যাচ্ছে? তানিয়া খোলা যাচ্ছে, দেখো, ট্রাই। জি স্যার, খোলা গেছে। তুমি বলো যে ঠিক আছে, ফাঁকি দিল এদিকে, বুঝলাম আমি ঘটনা, কিন্তু সে তো একটা ছদ্মবেশ ধারণ করছে, তাই না? সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ, আলাদা দণ্ড আছে, কত ধারা? 170 ধারা, ঠিক বলতেছি কিনা? তো তাহলে 170 ধারায় যদি দণ্ড থাকে, 170 ধারা কেন আসলো না এখানে বলো? আচ্ছা, ও বলতে পারছে না, আর কেউ সুযোগ নিবেন। কেন আসলো না 170? 170টা পড়ে দেখেন কি লেখা আছে। আমরা যখন পড়ি তখন আমরা কম্পেয়ার করি না ধারাগুলো, একটা ধারার সঙ্গে আরেকটা ধারা আপনাকে কম্পেয়ার করতে হবে। একই ধরনের হলে পেনাল কোডে 2টা ধারা দিবে কেন বলেন? তাদের মাথা খারাপ? না, তারা অনেক গবেষণা করে এগুলো ধারাগুলো সৃষ্টি করেছে। তো আপনি যখন পড়েন আপনার পড়ায় মনোযোগ থাকে না, এই জন্য আপনি সৃজনশীল প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন না, এই জন্য আপনি উদাহরণের উত্তর দিতে পারেন না, শুধু ঘ্যান 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 করে পড়েন 170 সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ, আর 415-17 প্রতারণা প্রতারণার শাস্তি, এভাবে বললে হবে বলেন? আপনি যদি না বোঝেন দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু, তাহলে আপনি কিভাবে দুটো আলাদা করবেন, কিভাবে আপনি উত্তর লিখবেন, পরীক্ষার খাতায় আসবে ক নামক একজন ব্যক্তি, সে বিসিএস ক্যাডার, সে যে কি করলো, কোনো ব্যক্তির নিকট থেকে কোনো কাজ করিয়ে নিল, তার এই কার্যক্রম কত ধারা মোতাবেক অপরাধ হয়েছে বলে গণ্য হবে, দিয়ে আসবেন 417 দিবেন, 19 দিবেন, তখন কি হবে বলেন? শোনেন আমি বলি দুটোর মধ্যে কি পার্থক্য আজকে একদম পরিষ্কার করে নেন, এরপর যেন এগুলোর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। 170 ধারায় যে বিষয়টা বলা আছে সেটাতেও প্রতারণা আছে, দেখেন।
কেবলমাত্র সরকারি ভাষ্য আছে যাদের বের করেন 297 পাতা, কেবলমাত্র সরকারি কর্মচারীর রূপ ধারণ করলেই যে দণ্ড হবে এমন কথা নয়। একটা লোক হাউস করে আপনার ড্রেসটা একটু পরলো একদিন, তাই বলে কি সে অপরাধী হয়ে গেল? কেবলমাত্র সরকারি কর্মচারীর রূপ ধারণ করলেই, ছদ্মবেশ ধারণ করলেই অপরাধ হয়ে যায় না। যখন আপনি এই পোশাক পরিধান করে বা ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করিয়ে নিবেন, প্রতারণা করবেন, প্রতারণামূলক কাজ করবেন বলে সরকারি কর্মচারী বলে নিজেকে জাহির করবেন, তখন আপনার দণ্ড হবে 170 ধারা। তাহলে ওখানেও প্রতারণা ভাষা আছে, এখানেও প্রতারণা ভাষা আছে, কিন্তু দুটো পার্থক্য রয়েছে। একটাতে হলো প্রতারণা করে সম্পত্তি সমর্পণের জন্য বাধ্য করা, যে আমাকে এই সম্পদটা দেন, চিটিংবাজি করা। আরেকটাতে হলো আমি একজন সরকারি কর্মচারী, আপনি এই কাজটা আমার সামনে করেন, অর্থাৎ পাওয়ার খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে কোনো কাজ করে নেওয়া। বুঝতে পারছি আমরা? একটা হলো দেখেন, শুধু নিজেকে সরকারি কর্মচারী বলে জাহির করলেই হবে না, সরকারি কর্মচারী রূপে পরিচয় দিলে বা সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করলেই শাস্তি হয় না। উক্ত ব্যক্তি যখন সরকারি কর্মচারী রূপে কোনো কাজ করেন অথবা করার উদ্যোগ গ্রহণ করেন, তখনই তিনি শাস্তির যোগ্য অপরাধ করেছেন। কোনো কাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? মনে করেন আপনি একজনকে টেলিফোন করলেন, টেলিফোন করে বললেন যে আমি তো অমুক মেম্বার অফ পার্লামেন্ট, আমার আত্মীয় গেছে, আপনি তাকে একটু দেখেন। তো যে ব্যক্তি ফোনে, সে তো মানে চেয়ার ভেঙে পারলে উঠে দাঁড়ায় কাঁপতে কাঁপতে। তো আপনি একটা কাজ করিয়ে নিচ্ছেন, কি সেজে? সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আসবে 170 ধারা। 170। রাইট। আর আপনি যখন প্রতারণা করবেন, করে সম্পত্তি সমর্পণের জন্য বাধ্য করবেন, টাকা পয়সা সংক্রান্ত লেনদেন ঘটবে, তখন আপনি এখানে নিয়ে আসতে পারবেন কত ধারা? 417, 419 এগুলো নিয়ে আসতে পারবেন। তখন ঘটনাটা চিটিং এ যাবে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছি আমরা? দুই প্রতারণার ধরনটা ভিন্ন। এরপরও যদি আমার কথায় বুঝতে না পারেন, ইউটিউব দিবেন, একটু গুগল ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। এখন তো আপনি চ্যাট জিপিটি কে যদি বলেন যে উদাহরণ সহ বুঝিয়ে দেন, আপনাকে এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দিবে। ঠিক আছে, আমরা এগুলো তো ব্যবহার করতে জানি না। আচ্ছা, তাহলে আজকের ক্লাস কতটুকু ছিল? অল্প কয়েকটা ধারা দিছি। আগামীকালকে কি ক্লাস আছে? পরশু। তাহলে আগামী পরশু অনিষ্টের চ্যাপ্টার পুরোটা দেখবেন। অনিষ্টতে কিন্তু অনেকগুলো ধারা আছে, সবগুলোই পড়তে হবে। তাহলে 425 থেকে শুরু করে সবগুলো ধারা দেখে আসবেন অনিষ্টের। আগামী ক্লাসে আমরা অনিষ্ট ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। তাহলে একটা লোকের কাছে একটু শুনি, 415 থেকে শুরু করে 424 পর্যন্ত, দুই একটা মাঝখানে বাদ দিলেও চলবে। আচ্ছা, ক্লাস হলো শনি, সোম, বুধ, বৃহস্পতি। এখন একটু আগামীকালকে ক্লাস আছে। কালকে কি বার? বৃহস্পতিবার। কালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তাহলে আগামীকাল। কালকে আপনাদের ক্লাস আছে, অবশ্যই কালকে ক্লাস আছে ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি। তাহলে কালকে ক্লাস আছে, আপনারা একটু ইয়ে করবেন, এই অনিষ্টের চ্যাপ্টারটা পড়ে আসবেন। এখন কে পড়া দিবেন? লিয়াকত আল স্যার, আপনি যেহেতু বলেছেন, আপনি এবারের মতো বন্ধ থাকেন, দেখি জাহিদ স্যারের কাছে যাই। জাহিদ স্যার পড়া বলেন। 415 থেকে 415, 16, 17, 18, 19, আর একবারে 424, এই কয়েকটা ধারা বললেই হবে। 415 হচ্ছে সরি, আমি মাইক্রোফোন মনে হয় বন্ধ করে ফেলছি, আর একটু টাচ দেন। ঠিক আছে। তারা তো ভাববে 415 প্রতারণা। ঠিক আছে। শোনা যায় না তো? শোনা যাচ্ছে, আপনার কথা আমি শুনতেছি, আমারটা শোনার দরকার নাই। 415 প্রতারণা। 415 শাস্তি হলো 417। 416 হচ্ছে মিথ্যা পরিচয় দান করিয়া প্রতারণা, এর সাথে হচ্ছে 419। 420 হলো প্রতারণা বা অসৎভাবে সম্পত্তি অর্পণ করিতে আর কি চেষ্টা। 421 হচ্ছে পাওনাদারের মধ্যে বন্টন করিবার উদ্দেশ্যে অসাধুভাবে প্রতারণা, সম্পত্তি গোপন করা বা সরিয়ে ফেলা। গোপন করার উদ্দেশ্যে আগে থেকে ইয়ে করে ফেলা। 423 হচ্ছে ভুয়া রসিদ, যেটা আর কি 2 নাম্বার করে তৈরি করা আর ওকে। কি। 424 হলো সম্পত্তি আগে থেকেই সরাই নেওয়া, যে এটা আমি জানবো যে এটা ভাগ করে দেওয়ার লাগবে, কিন্তু আগে থেকেই সেটা প্রতারণামূলক ভাবে সরাই ফেলানো।
আচ্ছা, বলছেন সব শেষ হয়েছে? আমি মনে হচ্ছে যে আরো আছে পড়া, এরকম লাগতেছে। ঠিক আছে, আর কেউ বলবেন উইলিংলি যে আমি বলতে চাই? শাহাদাত, পড়া বলেন। আপনি 2 দিন থেকে ক্লাসে চুপ করে থাকেন কেন? আর দেখবা তো ক্লাস শেষ হওয়ার আগে জেসমিন কে কে পালিয়ে যায় ক্লাস থেকে, তাদের ব্যবস্থা নিচ্ছি আমি, দুষ্টদের। ক্লাস রেকর্ডিং দেখলে তো বোঝা যায়। শেষে যারা ক্লাস থেকে বের হয়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা, কারণ আমি তো শেষে পড়া ধরি, শেষে আর থাকে না। দেন, ফোন দিব যারা যারা ক্লাসে এসে প্রথম দিকে ছিল শেষে নাই। আচ্ছা শাহাদাত, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? ক্লাসে পড়া বোঝা যায়নি? মাইক্রোফোন খোলা আছে সবার। সে রাগ করছে, স্যারের সাথে পড়া বলবে না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আজকে এ পর্যন্তই। আমি একটু র্যাপিড প্রশ্ন আসেন দেখি, পুরোনো পড়াগুলো আপনাদের মনে আছে কিনা দেখি। বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য, বলপূর্বক সম্পত্তি আদায় বা স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত দান করা, আঘাত। 330, একটা লোক উত্তর দিতে পারলেন না, ফেল। 330, বলপূর্বক সম্পত্তি বা স্বীকারোক্তি আদায়ের জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান করা 330। আর যদি এই আঘাতটা গুরুতর হয়ে যায় দণ্ড যাবে 331। কত ধারা? 331 ধারা। আপনাদের পড়ালেখার দরকার নাই, আমি একাই পড়ি। আচ্ছা, এরপরে আসেন স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা, কত ধারা? স্বেচ্ছাকৃতভাবে শুধু আঘাত দান, এখন আমরা দণ্ডে যাইনি। স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান সংজ্ঞা 321, বললাম যে দণ্ডে যাইনি। 321 স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান, আর যদি গুরুতর আঘাত হয় কত ধারা? 322। আর দণ্ড কত 322 ধারায়? গুরুতর আঘাত দানের দণ্ড, গুরুতর আঘাত দানের দণ্ড 25-26, শুধু আঘাত দানের দণ্ড 23-24, তাই না? আচ্ছা, অস্ত্র ভেদে আঘাতের ভিন্নতা, এগুলো পারবেন আমি জানি। গর্ভপাতকরণ দণ্ড কত? গর্ভপাতকরণ, 312 গর্ভপাতকরণ 312। গর্ভপাতের ফলে সম্পাদিত কাজের দরুন যদি নারীর মৃত্যু ঘটে দণ্ড 314 314। কে বলতেছে 317? ভুলভাল উত্তর, আবার জোরে জোরে বলতেছে। 314 ধারা হবে। 314 মুখে কিছু ছিল তো। আপনাদের কাণ্ড। আচ্ছা 314। তাহলে নারীর সম্পাদিত কাজের ফলে যদি নারীর মৃত্যু ঘটে, পেনাল কোড তো শুধু কোন ধারায় কি আপনি যদি একবার বুঝে যান তারপরে শুধু আপনি রিভিশন দিতেই থাকবেন। তাই আপনাদের এগুলো পড়া হয় না কেন আমি বুঝি না। অপরাধজনক নরহত্যার উদ্যোগ গ্রহণ 308। এটা বলতে এত 308 কষ্ট হচ্ছে। অপরাধজনক নরহত্যার উদ্যোগ গ্রহণ, আত্মহত্যার উদ্যোগ গ্রহণ 309 309, আত্মহত্যার উদ্যোগ গ্রহণ। খুনের উদ্যোগ গ্রহণ 307 307, অ্যাটেম্প টু মার্ডার, খুনের উদ্যোগ গ্রহণ। ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা 296। আসছে সে একদম ক্লাসে শেষে এসে যা মন চায় তাই বলতেছে। 296, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি। শতভাগ নিশ্চিত না হয়ে জোরে জোরে পড়া বলবেন না, যারা লিখতেছে তারাও ভুল লিখতেছে আপনাদের যন্ত্রণায়। তাহলে ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি ছিল 296 ধারা। উত্তর 296 ধারা। খুন, 300 খুন হলো 300, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন দণ্ড 303 303। 303 হায় হায় রে তানিয়া, দেখো কিরকম ধারা। গণ উপদ্রব, কত ধরনের উপদ্রবকে, কত ধরনের উপদ্রবের সংজ্ঞা দেয়া আছে পেনাল কোডে? 11 11 11টি রকমের উপদ্রবের গণউপদ্রব সংজ্ঞা দেয়া আছে। 268 268 প্রকারান্তরে ব্যবস্থা নাই, এই ধরনের গণ উপদ্রবের দণ্ড 290 290 ঠিক ছিল, কনফিউজড থাকা যাবে না। অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ভাবে ব্যবহার, ওজন যন্ত্র 264। ওজন 264 হচ্ছে ওজন যন্ত্র। 264 ওজন যন্ত্রগুলো দখলে রাখা, দখলে রাখা দখলে 266 266 দখলে রাখা। আর অধিকারী হওয়া, অধিকারী হওয়া বা দখলে রাখা একই কথা, অধিকারী হওয়া কিন্তু সেম কথা। আর যদি আপনি এগুলো তৈরি করেন বিক্রি করেন 267। 267।
অপরাধীকে আশ্রয় দান করলেন, দণ্ড। 212 ডাকাতকে আশ্রয় দিলেন, 216 ক 216 ক ডাকাতকে আশ্রয় দিলেন বা দস্যুকে আশ্রয় দিলেন 216 ক, নর্মালি অপরাধীকে আশ্রয় দিলেন 212 ধারা। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর। আচ্ছা, দলিল নষ্ট করে ফেলা, সাক্ষ্য হিসেবে পেশ করার ব্যাপারে দলিল 204 বিনষ্টকরণ। 204, মিথ্যা হ্যাঁ সাক্ষ্য দান 204 কাকে বলে, শাস্তি কত? 191 আর শাস্তি 193। 191, 193। মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান 94 194। মৃত্যুদণ্ডে দণ্ডবিধান করানোর উদ্দেশ্যে মিথ্যা, কিরে বই দেখতেছেন নাকি আপনারা? আপনাদের তো খুব ভাবসাব ভালো, না আমার ঠিক স্যার, আমি এত সময় দেখেছি লাগে কেন কিন্তু উত্তর দিতে? মনে করতেছিলাম। এই দুষ্টগুলা যারা যারা লুকায়া লুকায়া উত্তর দেয় তাদেরকে সামনে আসবে, তারপর তারা উত্তর দিবে। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না তারা চুরি চামারি করে কিনা। 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক সমাবেশ, যে সমাবেশ এখনো বেআইনি হয়নি, ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিলেন, কিন্তু তারপরেও তারা ওখানে বসে থাকলো, আমার মতো জেদি, নড়বে না, দণ্ড 145 কত? 45? 45 145 100 ভুল হইল না। বলছি। 145-এর সমাবেশটা তাহলে বেআইনি ছিল। 191 হ্যাঁ, এই যে দেখেন, ওটা হয়নি, তাহলে ও এটা তো হবে। হ্যাঁ, এরকম অপশন আছে নাকি আপনার পরীক্ষায় যে ডিল মারলাম একটা হইলো না, আরেকটা আচ্ছা তো স্যার, হবে? এই দুইটা জিনিসই পার্থক্য আজ আমি বুঝি না। এই দুইটা, এই 151 আর এই 145, এই দুটো একেবারে সেম। 145 হচ্ছে বেআইনি সমাবেশ ছিল, সেটা ছত্রভঙ্গের আদেশ দেওয়া হলো, নড়লো না তারা। হ্যাঁ 145। আর একটা ভদ্র সদ্র মানুষ 10-12 জন বসে মিটিং করতেছিল, বললেন চলে যেতে, গেল না, বেআইনি একদম। নয় তারা, তারপর দণ্ড হবে 151। বেআইনি না হয়েছেন তো কি হয়েছেন, বেআইনি হতে কতক্ষণ, তারপরও দণ্ডের ব্যবস্থা রয়েছে। মারাত্মক অস্ত্রে শস্ত্র সজ্জিত হইয়া দাঙ্গা দাঙ্গা 147 147। 147 148, না তানিয়া তুমি ওর সাথে সাথে শুনে ভুল করতেছো। 147 মানুষ তো। পরীক্ষার হলে না এরকম শুনিও স্যার, পাশের জনের। শোনেন, আমার ছাত্ররা যারা পড়ালেখা করবে মনোযোগ দিয়ে, তারা আশেপাশের লোকের কথায় প্রভাবিত হয়ে ভুলভাল ধারা দিয়েন না, বুঝতে পারছেন? অনেকে এরকম কাজ করে। আপনি যতটুকু পড়লেন আরেকটা লোক তা অতটুকু নাও পড়তে পারে, অনেকে বেশি পড়ে, ঠিক আছে, আবার অনেকে নাও পড়তে পারে, কাজে আরেকজনের উপর নির্ভর করবেন না। যদি শোনার সুযোগ থাকে একান্তই, একজনের থেকে শুনলেন, ঠিক আছে, আরো একজনের থেকে ভেরিফাই করেন, তারপরে আপনি এটা গ্রহণ করবেন। 2 head is better than 1, তাই না? এই জন্য আমাদেরকে বুঝে শুনে উদ্যোগ নিতে হবে। বারবার পরীক্ষা দেওয়া যাবে? জীবন জান দিয়ে পড়ে ফেলেন একবারে, ইনশাল্লাহ হয়ে যাবে। 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। 82 82 ধারা, আজকে আপনাদের এটা সিলেবাসের পড়া ছিল। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নয়। সামনে আসতেন তাহলে মেসেজ 96 দিচ্ছেন কেন? এখন তো বলাই যায়। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে 93 কোনো স্যার। কিছু অপরাধ নয়। 96। আপনাদের আমি বুঝি না, আপনারা আবার এতই দুষ্ট। অনেকে আবার মোবাইলেই পড়া দেখে, দেখে দেখে বলে। আমি কিন্তু সবার অবস্থা জানি। এই যে হাতের লেখাগুলো যে জমা দেন, কোন একটা লোককে পার্থক্য ধরলে পড়া বলতে পারবে? এগুলার বিচার করতেছি আমি, দাঁড়ান। একদিন আপনাদের ক্লাসে শুধু পার্থক্যগুলো পড়া থাকবে, আসবেন, আমার অন্য কোনো ক্লাস নাই, সেদিন শুধু আমি পার্থক্যগুলো ধরবো। যে পর্যন্ত যতগুলো পার্থক্য আমি নিলাম, এই পার্থক্যগুলো ধরবো। বলেন, বলপূর্বক সম্পত্তি আদায় দস্যুতার পার্থক্য বলেন আপনি, আর আপনি বলেন অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বিশ্বাসভঙ্গের পার্থক্য। সেদিন যদি না বলতে পারছেন, লেখা একটা চাইলাম আর লিখে দিলেন। বলছি না যে পড়া মুখস্থ করে লিখতে হবে, তারপরে না দেখে পড়ার নামে অষ্টরম্ভা তারা মারা করে কোনো মতো লেখা একটা জমা দিয়ে দিলাম। ছোটবেলায় কিভাবে পড়ছিলেন? মুখস্থ করে না দেখে তারপরে লিখছেন। তারপর আম্মা আমার এভাবে বানান, একটার সাথে একটা বানান মিলায় মিলায় দেখছে আমি বানান ভুল করছি কিনা। পড়া পড়তে হবে, তারপরে আপনি একটু পড়ে নেন না, কয় মিনিট লাগে পার্থক্য পড়তে? একটু পড়ে নিয়ে তারপরে এটা বই বন্ধ করে না দেখে লেখেন। বলছি যে প্রথম 2-3টা বই দেখে আপনি তৈরি করলেন, পরে আপনি এটা মুখস্থ করে তারপরে লেখেন। এবার দেখেন আপনার পড়াটা কিভাবে মনে না থাকে। আপনারা যে এই যে কমপ্লেইন করেন যে পড়া মনে থাকে না, পড়া কিভাবে মনে থাকবে? আপনি মুখস্থ করে লেখেন? আপনি তো মুখস্থ করে লেখেন না, আপনাকে মুখস্থ করতে হবে, তারপরে লিখতে হবে। যখন আপনি পড়লেন 70 ভাগ আপনার দখলে আসলো, যখন আপনি লিখলেন 99 ভাগ আপনার দখলে আসলো। বুঝতে পারছেন? না হলে লেখাপড়া পড়ালেখা
তাহলে আগে পড়তে হবে তারপরে লিখতে হবে, বুঝতে পারছেন? দুটোই গুরুত্বপূর্ণ, কোনোটাই কম নয়। ঠিক আছে, পড়া ধরলে পারেন না, আগামী ক্লাসের পড়া দেখে নিবেন কি পড়া আছে কালকে, অবশ্যই পড়া কমপ্লিট করে আসবেন, হাতের লেখাও একটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্তই আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।